আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আইসিটি ক্লাসে আমি রিফাত হোসেন তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। সো আজকে হচ্ছে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে এসেছি। লাস্ট শনিবারে হচ্ছে আমরা চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেষ করেছি। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরে কোন চ্যাপ্টার শুরু করবে, এটা তোমাদের অনেকেরই একটা কোশ্চেন ছিল। সো আমরা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরে এই যে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? সো এইটা কেন হচ্ছে চ্যাপ্টার 5 এর পরে নেওয়া হলে, এটা একটা কোশ্চেন হতে পারে। সেটা হচ্ছে যে আমাদের এই এইচটিএমএল হচ্ছে অনেকটা কোডিং এর সাথে রিলেটেড, যদিও এটা কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ না, কিন্তু কোডিং এর কিছু আইডিয়া বা কোডিং কিভাবে কাজ করে এই জিনিসগুলা আমরা যেহেতু দেখে আসছি, এই কারণে হচ্ছে আমাদের এখন এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটা বোঝা অনেকটাই সহজ হয়ে যাবে, ঠিক আছে? এবং চ্যাপ্টারটাও আমাদের তুলনামূলকভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে ছোট এবং সহজ এবং ইম্পর্টেন্ট। সো সব মিলিয়ে আমরা চ্যাপ্টার 5 এর পরে এখন হচ্ছে এই চ্যাপ্টার 4টা পড়তে যাচ্ছি। তো আশা করছি যে আমরা খুব সহজে এবং সুন্দরভাবে হচ্ছে চ্যাপ্টারটা বুঝতে পারবো এবং শেষ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো যে তোমাদের অবস্থা কি, তোমরা কেমন আছো, সবাই সুস্থ আছো কিনা এবং পড়াশোনা কেমন চলছে আমাকে একটু জানাতে পারো। আচ্ছা, যারা সালাম জানিয়েছো ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। আচ্ছা, কেউ কেউ জিজ্ঞাসা করতেছো যে আমাদের আগের ক্লাসগুলা হচ্ছে তোমরা করতে পারো নাই, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে কি কোনো প্রবলেম হবে কিনা যদি আগের ক্লাস না করে থাকো? আমি বলবো যে না, আমাদের কোনো প্রবলেম হবে না। এই চ্যাপ্টারটার সাথে আগের চ্যাপ্টারের কোনো সম্পর্ক নাই, অলমোস্ট জিরো রিলেশন, অলমোস্ট জিরো। সো তুমি যদি একদম নতুন করে এটা শুরু করো কোনো সমস্যা নেই, এটা শেষ করো, তারপরে যখন তুমি ফ্রি টাইম পাবা আগের ক্লাসগুলো দেখে আগের চ্যাপ্টারগুলো শেষ করে নিতে পারবা। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। সো আমরা একটু ফার্স্টে এই আলোচনাটা করে নিই যে এই যে যে আমরা ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল চ্যাপ্টারটা দেখতেছি, অর্থাৎ বেসিক্যালি ওয়েবসাইটের বিষয়ে যে আলোচনা, এটা আমরা যে এখন করব, এর পেছনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো যে পরীক্ষায় ভালো করা, তার চেয়ে একটা বড় উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে ভবিষ্যতে যখন আমাদের নিজেদের কাজের প্রয়োজনে ওয়েবসাইট নিয়ে ডিল করতে হবে, তখন যেন আমরা রিলেট করতে পারি বা আমরা যেন আমাদের ফিল্ডে আরো বেশি প্রসপার করতে পারি। সেই জন্য আসলে এই বেসিক লার্নিংটা আমাদের নিয়ে নেওয়া যেন পরবর্তীতে আমাদের এটা হেল্প করে। সো অনেকের কোশ্চেন হতে পারে যে আমি তো আসলে ভবিষ্যতে আইসিটি রিলেটেড কোনো ক্যারিয়ারে থাকবো না, তাহলে কি আমার এই নলেজ নেওয়ার কোনো প্রয়োজন আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আছে। কেননা এখন তুমি যেই ফিল্ডেই যাও না কেন, তোমার যদি ইন্টারনেটের সাথে অ্যাটাচ থাকতে হয় বা তুমি ধরো কোনো একটা সার্ভিস প্রোভাইড করো, সেটা গভর্নমেন্ট সার্ভিস হতে পারে, সেটা কোনো বিজনেস সার্ভিস হতে পারে, এনিথিং, এন্টারটেনমেন্ট সার্ভিস হতে পারে, এনিথিং, তুমি যদি সেটা প্রোভাইড করতে চাও ম্যাস পিপলকে, তাহলে তোমাকে সেটা হচ্ছে ইন্টারনেটের থ্রুতে প্রোভাইড করতে হবে, অর্থাৎ একটা ওয়েবসাইটের থ্রুতে তোমাকে হচ্ছে ম্যাস পিপলকে রিচ করতে হবে। তো তুমি যদি একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার, বেসিক কাজকর্ম না বুঝো, তাহলে তোমার জন্য হয়তোবা ওই জায়গাটায় কাজ করা বা ওই জায়গাটায় কন্ট্রিবিউট করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? এই কারণে সবার জন্যই আসলে আমার মনে হয় যে এই বেসিক আইডিয়াটা, ওয়েবসাইটের বেসিক আইডিয়াটা জানা প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তানজিম জিজ্ঞেস করছে যে প্রোটোটাইপ কি। তানজিম মেবি হচ্ছে লাস্ট ক্লাস থেকে কোনো একটা কোশ্চেন করছো। তুমি কি ফাংশনের প্রোটোটাইপের কথা বলতেছো তানজিম? আমাকে একটু জানাও তো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো দেখো, আমাদের শুরুর আলোচনাটা এরকম যে তথ্য, উপাত্ত এবং ওয়েব, তিনটা টার্ম বা শব্দ এখানে দেয়া আছে। এই তিনটা টার্ম দেখে আলাদা আলাদা মনে হলে এদের মধ্যে হচ্ছে তোমার সম্পর্ক আছে, ঠিক আছে? আচ্ছা, তানজিম বলেছো হ্যাঁ। সো প্রোটোটাইপটা হচ্ছে যে আমাদের ভ্যারিয়েবল যেরকম হচ্ছে ফাংশনের শুরুতে ডিক্লেয়ার করে দিতে হয়, ওরকম ভাবে আমরা যদি কোনো ফাংশনকে পরবর্তীতে ইউজ করি বা পরবর্তীতে ডিফাইন করি বা পরবর্তীতে হচ্ছে ওইটার ভেতরের কোড লিখি, তাহলে শুরুতে হচ্ছে আমাদের ওই ফাংশনটার একটা তোমার হচ্ছে ডিক্লারেশন দিয়ে দিতে হয়, ওইটাকে আমরা বলি হচ্ছে ফাংশন প্রোটোটাইপ, ঠিক আছে? ওকে। সো তথ্য, উপাত্ত এবং ওয়েব,
এই তিনটা শব্দ যদি একটু আলাদা আলাদাভাবে আমি তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে এরকম ভাবে বলতে পারি যে দেখো, তথ্য হচ্ছে আমাদের কমিউনিকেশন বা যোগাযোগ করার একদম যে সবচেয়ে ক্ষুদ্র গাঠনিক একক, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে তথ্য। ঠিক আছে, যে ধরো আমাদের হচ্ছে এরকম দুইজন দুইজন হচ্ছে ইউজার আছে। ঠিক আছে, এই দুইজন ইউজার হচ্ছে পরস্পরের সাথে কমিউনিকেট করতেছে। এটা হচ্ছে আমাদের ইউজার 1 আর এটা হচ্ছে আমাদের ইউজার 2। তো তারা পরস্পরের সাথে কি করতেছে বলতো? তারা হচ্ছে পরস্পরের সাথে কমিউনিকেট করতেছে, অর্থাৎ ধরতে পারো যে মেসেঞ্জারে হচ্ছে চ্যাট করতেছে। ঠিক আছে, সো এই যে যে দুইজন ইউজার কমিউনিকেট করতেছে, তো তারা কমিউনিকেট করার সময় একজন আরেকজনকে যা হচ্ছে পাঠাবে এবং রিসিভ করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ডেটা। ডেটা, ঠিক আছে, এই যে তারা ডেটার থ্রুতে হচ্ছে কমিউনিকেট করবে। বা তুমি এভাবে চিন্তা করতে পারো যে তুমি যখন একটু আগে উদ্ভাস www.udbhas.com এই ওয়েবসাইটটা ব্রাউজারে সার্চ করে তারপর যখন হচ্ছে তুমি উদ্ভাসের পেজে লগ ইন করার চেষ্টা করেছো, তোমাকে কি করতে হয়েছে বলো তো? তোমাকে হচ্ছে ভাইয়া এই যে এরকম দুইটা ফিল্ডে, এই যে একটা ফিল্ডে হচ্ছে তোমাকে তোমার আইডিটা দিতে হয়েছে, আর একটা ফিল্ডে হচ্ছে তোমার পাসওয়ার্ডটা দিতে হয়েছে, তাই না? তো এই যে যে তুমি ইন্টারনেটের থ্রুতে তুমি হচ্ছে কমিউনিকেট করতেছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এখানে ডাটার ইউজটা কিন্তু তোমার হচ্ছে, তাই না? এই যে তুমি আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছ ইনপুট হিসেবে, এইগুলো কিন্তু এখানে ডাটা হিসেবে যাচ্ছে, তাই না? ডাটা হিসেবে যাচ্ছে। তো এই ডাটাগুলো এই ওয়েবসাইটে ইনপুট হিসেবে গিয়ে পরবর্তীতে তোমাকে হচ্ছে একটা রেসপন্স দিচ্ছে, তাই না? তো এই আইডি পাসওয়ার্ড এই সবগুলো হচ্ছে ডাটা। এই ডাটার থ্রুতে তুমি কি করতেছো? এই যে যে তোমার ওয়েবসাইটটা আছে তোমার, আচ্ছা এটাকে একটু সুন্দর করে ড্র করি। সেটা হচ্ছে এই যে যে আমাদের ওয়েবসাইটটা আছে www.udbhas.com, এটার সাথে হচ্ছে আমরা কমিউনিকেট করতেছি। www.udbhas.com এই ওয়েবসাইটের সাথে আমরা কমিউনিকেট করতেছি কিভাবে? এই যে ডাটা তোমার ট্রান্সফার করে বা ডাটা ট্রান্সমিট করে। ঠিক আছে, সো আমাদের কমিউনিকেশনের জন্য একদম প্রয়োজনীয় যেই জিনিসটা আছে সেটা হচ্ছে ডাটা। আচ্ছা, এখন অনেকগুলো ডাটা যখন আমরা একসাথে করে কোনো একটা তোমার এক্সপ্রেশন বা কোনো একটা মেসেজ দিতে চাই, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইনফরমেশন। যেমন দেখো, তুমি যদি লগ ইন করতে চাও, তোমাকে শুধু আইডি দিলে হবে না, শুধু পাসওয়ার্ড দিলে হবে না, আইডি পাসওয়ার্ড একসাথে দিতে হবে, তাই তো? তো এই আইডি পাসওয়ার্ড একসাথে মিলে, এই দুইটা একসাথে মিলে যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি যে এইটা আইডি আর পাসওয়ার্ডের সমন্বয়ে হচ্ছে তোমার ইউজার ইনফরমেশন তৈরি হচ্ছে। এই যে আইডি আর পাসওয়ার্ড এই দুইটাকে একসাথে আমরা বলতে পারি না যে এইটা হচ্ছে আমাদের ইউজার ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের ইউজার ইনফরমেশন। সো এই ইনফরমেশন ভেরিফাই করার মাধ্যমে তোমার ওয়েবসাইটটা কি করতে পারবে? তোমার লগ ইনটাকে সে হচ্ছে হয় পাস করে দিবে অথবা সে হচ্ছে তোমাকে আটকায় দিবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ডাটার ইনফরমেশনের আইডিয়াটা। ঠিক আছে, এরপর আসে হচ্ছে ওয়েব। ওয়েবটা কি? এই যে যে তুমি udbhas.com ওয়েবসাইটটা অ্যাক্সেস করলা, সেটা আসলে কোথা থেকে করছো বলো তো? সেটা হচ্ছে তুমি করছো ইন্টারনেট থেকে। যে এই যে হচ্ছে আমাদের ইন্টারনেট, এটাকে আমরা চিন্তা করতে পারি এটা হচ্ছে আমাদের ইন্টারনেট। তো ইন্টারনেটে হচ্ছে আমরা এই ওয়েবসাইটটা সার্চ করেছি বা এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করেছি। কিভাবে করেছি? যে আমাদের একটা কম্পিউটার ডিভাইস আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমরা ইউজাররা, আমাদের একটা কম্পিউটার ডিভাইস আছে। এই ডিভাইস থেকে আমরা ইন্টারনেটের সাথে কি হয়েছি? অ্যাটাচড হয়েছি বা সংযুক্ত হয়েছি। সংযুক্ত হয়ে পরবর্তীতে এই যে udbhas.com ওয়েবসাইটটা কি করেছি আমরা বলতো? আমরা অ্যাক্সেস করেছি। তো এই যে যে পুরো সিস্টেমটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ভাই ওয়েব, বা এটাকে এই যে www বলা হয়। ঠিক আছে, www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ অনেকগুলো কম্পিউটার যখন পরস্পরের সাথে কমিউনিকেট করে, এটাকেই বলা হয় হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেট সিস্টেম। ঠিক আছে, তো এই যে যে udbhas.com সাইটটা, এটা কোথাও রাখা আছে, কোথায় রাখা আছে? রাখা আছে হচ্ছে সার্ভার। সার্ভার নিয়ে আমরা পরেই কথা বলবো। তো এই যে সার্ভার যে কম্পিউটারটা আছে, সেখান থেকে তুমি কি করতেছো? ডাটা নিয়ে এসে তোমার কম্পিউটার বা তোমার ডিভাইসে তুমি দেখতেছো, এবং তুমি হচ্ছে কিছু ইনফরমেশন এখানে পাস করে পরবর্তীতে আরো কিছু সার্ভিস হচ্ছে এই udbhas.com সাইট থেকে কি করতেছে? অ্যাভেল করতেছে, তাই না? সো ওভারঅল আমাদের এই তথ্য উপাত্ত এবং ওয়েব, এই তিনটা শব্দ কিন্তু
আলটিমেটলি ওয়েবসাইটের পয়েন্ট অফ ভিউ থেকে পরস্পরের সাথে সম্পর্কিত, ঠিক আছে? তো বোঝা গেল যে আমাদের তথ্য উপাত্ত এবং ওয়েব কিভাবে একে অপরের সাথে রিলেটেড। না না, ওয়েব ক্রোম না, ওয়েব হচ্ছে একটা সিস্টেম। এই দেখো, এই পুরো জিনিসটাকে আমরা বলবো ওয়েব। ওয়েব হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমে হচ্ছে কি কি আছে, তোমার কিছু ডিভাইস আছে, যে ডিভাইসগুলো হচ্ছে পরস্পরের সাথে কানেক্টেড। কার মাধ্যমে? এই যে ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে? ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে কানেক্টেড। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েব। ওয়েব বুঝো নাই, আসিয়া বলতেছে ওয়েব বুঝো নাই। ওয়েব হচ্ছে একটা সিস্টেম, ঠিক আছে? যে তোমরা হচ্ছে ধরো যে এরকম একটা প্ল্যান করছো, যে একটা তোমরা বক্স রাখছো, এটা হচ্ছে তোমাদের কি বলে, পোস্ট বক্স, ঠিক আছে? তো তোমরা ধরো 3জন ফ্রেন্ড কমিউনিকেট করতে চাও, তো কিভাবে কমিউনিকেট করো, যে তোমরা যার যার চিঠি হচ্ছে এই বক্সে রেখে দাও, মানে যার সাথে কমিউনিকেট করতে চাও তার জন্য একটা চিঠি হচ্ছে এই বক্সে রেখে দাও। এরপর তুমি যাকে চিঠিটা পাঠাতে চাইছো সে হচ্ছে এখান থেকে এসে সেই চিঠিটা নিয়ে যায়, ঠিক আছে? এখান থেকে এসে সে হচ্ছে এই চিঠিটা নিয়ে যায়, ঠিক আছে? তুমি হচ্ছে একটা চিঠি এখানে পোস্ট বক্সে রাখো, এরপর যাকে পাঠাতে চাইছো সে হচ্ছে এই পোস্ট বক্স থেকে এসে চিঠিটা নিয়ে যায়। তো এই পোস্ট বক্সটাকে তুমি চিন্তা করতে পারো, এটা হচ্ছে আমাদের ইন্টারনেট সিস্টেম, যে হচ্ছে এই যে তোমার আমার মতো যারা ইউজার আছে তাদেরকে কানেক্ট করে, ঠিক আছে? তো এটা একটা সিস্টেম। ওকে, ডাব্লিউ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওই যে ওয়েবেরই ফুল ফর্ম, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। এখন আসতেছে ওয়েবসাইট, যে আমাদের এই যে ইন্টারনেট বা ওয়েব, এখানে আসলে কি থাকবে, অনেকগুলো ওয়েবসাইট থাকবে, ঠিক আছে? ওয়েবসাইট হচ্ছে তোমার কোনো একজন ইউজার বলো বা কোনো একজন ইনফরমেশন বা সার্ভিস প্রোভাইডারের একটা এক্সিস্টেন্স, ঠিক আছে? মানে আমি একটা সার্ভিস প্রোভাইড করতে চাই ইন্টারনেটে, ধরো যে আমি হচ্ছে তোমাকে এমন একটা সার্ভিস দিতে চাই, যে চ্যাট জিপিটি সার্ভিসটা আমি তোমাকে দিতে চাই, বা চ্যাট জিপিটি যে বানাইছে সে হচ্ছে সার্ভিসটা দিতে চাই, ঠিক আছে? আচ্ছা, তিলক বলছো ওয়েবের বাংলা কি? ওয়েবের বাংলা নাই। ওয়েবের বাংলা যদি করতে চাও তাহলে তো এটা হয়ে যাবে জাল, কিন্তু জাল বলতে আমরা কম্পিউটার সায়েন্সে কিছু বোঝাই না, ঠিক আছে? এটাকে ওয়েবই বলা হয়। আচ্ছা, নয়ন বলছো উপাত্ত বুঝি নাই। উপাত্ত হচ্ছে যে তোমার উপাত্ত, আচ্ছা আমি একটু যাই। উপাত্ত বা ইনফরমেশন হচ্ছে আমাদের অনেকগুলো ডাটার কালেকশন, ঠিক আছে? যেমন এই যে এইখানে আমরা ইউজার ইনফরমেশন বলতে কি বোঝাচ্ছি? ইউজার ইনফরমেশন বলতে বোঝাচ্ছি আসলে এই আইডি আর পাসওয়ার্ডের সমষ্টি, এই দুটাকে একসাথে নিয়ে আমরা বলতেছি ইউজার ইনফরমেশন। অর্থাৎ তোমার অনেকগুলো তোমার কোরিলেটেড বা তোমার হচ্ছে সম্পর্কযুক্ত ডাটাকে যদি আমি একসাথে নেই তখন সেটাকে আমরা বলবো ইনফরমেশন, ঠিক আছে? আচ্ছা, যেমন তুমি যখন কাউকে হচ্ছে একটা মেসেজ দাও, ওই মেসেজে অনেকগুলো ওয়ার্ড থাকে না? চিন্তা করো তো, অনেকগুলো ওয়ার্ড থাকে। এখন ওই আলাদা 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 ওয়ার্ডের তো আসলে কোনো স্পেশাল সিগনিফিকেন্স নাই, কিন্তু ওই ওয়ার্ডগুলো যখন একটা নির্দিষ্ট অর্ডারে তোমার হচ্ছে পাশাপাশি বসে তখন হচ্ছে তার একটা মিনিং দাঁড়ায়। তুমি একটা লাইন বলতে পারো, ওই লাইনের একটা মিনিং থাকে। সো এই ওয়ার্ডগুলোকে আমি চিন্তা করতে পারি একটা ডাটা, আর পুরো লাইনটাকে আমি চিন্তা করতে পারি ইনফরমেশন, এইভাবে, ঠিক আছে? তো আমাদের ওয়েবে হচ্ছে কি থাকবে, অনেকগুলো ওয়েবসাইট থাকবে। সো ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আমি ইনফরমেশন কাউকে দিতে পারবো, কারো কাছ থেকে আবার ইনফরমেশন নিতে পারবো, ঠিক আছে? খুবই বেসিক আইডিয়া। যেমন যেমন হচ্ছে এই যে উদ্ভাস, উদ্ভাস একটা ওয়েবসাইট। সো উদ্ভাস ওয়েবসাইটে যখন তোমরা হচ্ছে আজকের ক্লাসটা জয়েন করেছো তখন কি করেছো, তখন হচ্ছে তোমরা এই যে আইডি পাসওয়ার্ড এগুলো হচ্ছে প্রোভাইড করেছো। এই যে উদ্ভাসের যে ওয়েবসাইট www.udbhash.com, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে ঢুকে তারপর তোমরা হচ্ছে দেখেছো যে তোমাদের কাছে হচ্ছে দুইটা ইনফরমেশন চাওয়া হচ্ছে বা দুইটা ডাটা চাওয়া হচ্ছে। সেই ডাটাগুলো হচ্ছে তোমরা কারেক্টলি এখানে দিয়েছো। দেওয়ার পরে হচ্ছে উদ্ভাসের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে তোমরা হচ্ছে অ্যাক্সেস পেয়েছো, তাই না? অ্যাক্সেস পেয়েছো। সো এই যে তোমরা অ্যাক্সেস পেলা, তারপরে কিন্তু তোমরা হচ্ছে উদ্ভাসের যে সার্ভিস সেটা ইউজ করতে পারতেছো। যেমন হচ্ছে তোমরা এই যে ক্লাসে জয়েন করেছো, তো তুমি খেয়াল করো এখানে আসলে কি হচ্ছে, যে উদ্ভাস তোমাদেরকে একটা সার্ভিস দিতে চায়। যেমন তোমরা হচ্ছে ক্লাস জয়েন করতে চাও বা ক্লাস করতে চাও, তো এটা একটা সার্ভিস। এটা উদ্ভাস দিতে চায়, কিভাবে দিতে চায়? ইন্টারনেটের থ্রুতে। যেন তোমাকে তোমাকে হচ্ছে কোথাও ব্রাঞ্চে আসা না লাগে, তুমি যেন ঘরে বসেই করতে পারো, ইন্টারনেটের থ্রুতে সার্ভিসটা দিতে চায়, এই ক্লাস করার সার্ভিসটা।
তো সে দেওয়ার জন্য, এই সার্ভিসটা দেওয়ার জন্য কি করছে দেখো, এই যে একটা ওয়েবসাইট সে হচ্ছে বানিয়েছে। ওই ওয়েবসাইটে কি করে স্টুডেন্টরা কি করতে পারে, স্টুডেন্টরা হচ্ছে এই যে ক্লাসের সার্ভিসটা সেইটা এখান থেকে নিতে পারে। সো নেওয়ার জন্য হচ্ছে তাকে কিছু ইনফরমেশন দিতে হয়, দেওয়ার পরে সে যদি ভ্যালিড ইউজার হয় তাহলে সে হচ্ছে ক্লাস করতে পারবে, মানে তোমরা যেরকম করতে পারতেছো সো ক্লাস করতে পারবা, আদারওয়াইজ হচ্ছে পারবে না। তাহলে এখানে কি হচ্ছে, ওয়েবসাইট হচ্ছে এমন একটা এক্সিস্টেন্স যেটা কি করতেছে, একটা সার্ভিস দিচ্ছে, এমন একটা সিস্টেম ওয়েবসাইট যেটা হচ্ছে সার্ভিস দিচ্ছে, এবং সার্ভিস দেওয়ার সাথে সাথে সে কিছু ইনফরমেশনও নিচ্ছে, তাই না? যে শুরুতে হচ্ছে তোমরা যেরকম এখানে আইডি পাসওয়ার্ড দিচ্ছিলা, সো তুমি হচ্ছে ওয়েবসাইটকে একটা ইনফরমেশন দিচ্ছ, পরবর্তীতে তুমি হচ্ছে ওয়েবসাইটকে হচ্ছে একটা রিকোয়েস্ট করতেছো সার্ভিসের জন্য। তো সে যদি তোমাকে সার্ভিসটা দেওয়া সঠিক মনে করে তোমাকে সে দিয়ে দিবে, আদারওয়াইজ দিবে না। এইভাবেই কিন্তু আমাদের ওয়েবসাইটটা কাজ করতেছে। তাহলে আমাদের ওয়েবসাইটের একদম বেসিক আইডিয়াটা কি দাঁড়ায়, যে আমরা যদি ইন্টারনেটে কাউকে কোনো ইনফরমেশন দিতে চাই বা কোনো সার্ভিস দিতে চাই, ইনফরমেশন বা সার্ভিস যে কোনো কিছু, এটা যদি দিতে চাই তখন আমাদের যেই সিস্টেমের প্রয়োজন হবে সেই সিস্টেমটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েবসাইট। আইডিয়া ক্লিয়ার? ঠিক আছে, আইডিয়া ক্লিয়ার তো না, যে ওয়েবসাইট আসলে কি, বা এটাকে আমরা ওয়েব পোর্টালও বলি। যাই হোক, এখন এই ওয়েবসাইটের তিনটা গুরুত্বপূর্ণ জিনিস বা তিনটা গুরুত্বপূর্ণ অংশ আছে। এই অংশগুলো হচ্ছে এখানে লেখা আছে, দেখো একটা একটা করে আসি আমি। প্রথমে হচ্ছে ওয়েব পেজ। ওয়েব পেজ কি, যে তুমি যখন udbhas.com এই তোমার অ্যাড্রেসটা তোমার ব্রাউজারে দিয়ে তারপরে সার্চ করেছো, তারপর তুমি হচ্ছে একটা লিঙ্ক পেয়েছো, ওই লিঙ্কে যখন ক্লিক করেছো তখন নিশ্চয়ই তুমি হচ্ছে এই যে এরকম একটা পেজে আসছো, তাই না? যেই পেজে হচ্ছে তোমার এই যে আইডি পাসওয়ার্ড দেওয়া লাগছে। তো তুমি খেয়াল করো, তুমি কিন্তু ওই ওয়েবসাইটে যখন প্রবেশ করেছো তখন কিন্তু একটা নির্দিষ্ট পেজে গিয়েছো, পরবর্তীতে আরো পেজে তুমি গিয়ে গিয়ে হচ্ছে কিছু ইনফরমেশন পেয়েছো। যাই হোক, তো আমাদের একটা ওয়েবসাইটের খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে ওয়েবসাইটের কিছু ওয়েব পেজ থাকবে, যেই ওয়েব পেজগুলোতে তার সার্ভিস বা ইনফরমেশন গুলো সে ইউজারকে দিবে, তাই না? ইউজারকে দিবে। আচ্ছা, সো ওয়েব পেজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এরপর আসে হচ্ছে আমাদের এইচটিএমএল। এইচটিএমএলটা কি? এইচটিএমএল এর ফুল ফর্মটা যদি আমি বলি, এইচটিএমএল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজের মতো চিন্তা করতে পারো, কিন্তু অনেক পার্থক্য আছে। এটা হচ্ছে আমাদের হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো এই ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করা হয়? এটাকে সি এর মতো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা হচ্ছে ওয়েবসাইটের যে স্ট্রাকচার, ওয়েবসাইটের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার বিল্ড করার জন্য আমাদের একটা ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি হচ্ছে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ। যেমন তুমি যখন udbhas.com ওয়েবসাইটটা হচ্ছে অ্যাক্সেস করেছো, তখন তোমার সামনে এরকম যে আইডি পাসওয়ার্ড এই বক্সগুলো যে এসেছে, এইগুলো তো আগে থেকে ঠিক করে দিতে হয়েছে, তাই না? সো আমি যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই বিষয়গুলো ঠিক করে দিব যে ওয়েবসাইটের কোন জায়গায় কি থাকবে, ওই ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে আমাদের হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো এই চারটা ওয়ার্ডের প্রথম লেটার থেকে হচ্ছে আমাদের এই যে এইচটিএমএল ওয়ার্ডটা আসে, ঠিক আছে? ওকে, এরপর আসতেছে হচ্ছে আমাদের ব্রাউজার। ব্রাউজারটা কি দেখো, যে তোমরা যখন এই ক্লাসটা জয়েন করেছো তখন কিন্তু তোমাদের এই udbhas.com ওয়েব অ্যাড্রেসটা কোনো একটা ব্রাউজারে গিয়ে দিতে হয়েছে, তাই না? যেমন তোমরা হচ্ছে আই গেস মেজরিটি গুগল ক্রোম দিয়ে হচ্ছে আজকের ক্লাসটা করতেছো, ঠিক আছে? সো এই যে তুমি একটা ব্রাউজার ইউজ করতেছো, এই ব্রাউজারের মাধ্যমেই কিন্তু তুমি একটা পার্টিকুলার ওয়েব অ্যাড্রেস দিয়ে কোনো একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে পারছো, তাই না? হ্যাঁ আইরিন, ঠিক বলেছো। সো আমাদের এই ব্রাউজার হচ্ছে মেইনলি একটা অ্যাপ্লিকেশন। আমরা ওই যে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে যেরকম হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন বানাতে পারি, যেমন তোমাকে আমি যদি বলি যে তুমি হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ক্যালকুলেটর বানাও, তুমি কিন্তু বানাতে পারবা, তুমি সেই জিনিসপত্রগুলো দেখেছো, শিখেছো। সো আমরা ক্যালকুলেটর বানানোর জন্য কিভাবে কোড করতে হয় না করতে হয় সেগুলো দেখেছি। তো এইভাবে তুমি হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন বানাতে পারো, যেমন গেম খেলি আমরা, গেমও কিন্তু একটা অ্যাপ্লিকেশন। তো একইভাবে এই যে ব্রাউজার যে আমরা ইউজ করি ওয়েবসাইটকে অ্যাক্সেস করার জন্য, এই ব্রাউজারও কিন্তু একটা অ্যাপ্লিকেশন। এর কাজ কি? এর কাজটা হচ্ছে যে তোমাকে কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট খুঁজে বের করতে সাহায্য করা। ব্রাউজারের মধ্যে সার্চ ইঞ্জিন থাকে, আমরা জানি। তো এই সার্চ ইঞ্জিন যেটা করে যে তোমার সে একটা ওয়েব অ্যাড্রেস ইনপুট হিসেবে নিয়ে তারপর তোমাকে সেই ওয়েবসাইটে নিয়ে যায়, ঠিক আছে? ওকে, তো আমাদের এই অ্যাপ্লিকেশনটা কি করে, এই ব্রাউজার অ্যাপ্লিকেশনটা কি করে, যে আমাদের ওয়েব অ্যাড্রেস দিয়ে
ওয়েবসাইটকে খুঁজে পেতে সাহায্য করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট খুঁজে দেয়। ঠিক আছে, ওকে। সো তোমরা যেরকম হচ্ছে আজকে ব্রাউজার দিয়েই মূলত এই udbhash.com ওয়েবসাইটটাকে খুঁজে পেয়েছো এবং পরবর্তীতে সেখানে হচ্ছে তোমরা লগ ইন করে ক্লাসটা করতেছো। ঠিক আছে, তো আমরা হচ্ছে ব্রাউজারের আইডিয়াটা বুঝছি। এখন কিছু ব্রাউজারের এক্সাম্পল আমরা একটু দেখে নিব, কারণ এগুলো হচ্ছে আমাদের অনেক সময় এক্সামে চলে আসে। তো আমি হচ্ছে ব্রাউজারের কয়েকটা এক্সাম্পল তোমাদের জন্য এখানে লিখে দিচ্ছি। তো আমাদের সবচেয়ে পরিচিত হচ্ছে যে গুগল ক্রোম, এটা অনেক বেশি ব্যবহৃত একটা ব্রাউজার। এরপর তোমার হচ্ছে আছে কি আমাদের মজিলা ফায়ারফক্স, এটাও আগে অনেক ইউজ হতো, এখন অনেক কম। এরপর আছে তোমার ইয়াহু, এটা আরো কম ইউজ হয়, আগে একটা সময় হইতো, অল্প কম হইতো। এরপর আছে হচ্ছে আমাদের সাফারি, যারা হচ্ছে আইওএস ইউজ করো তারা হচ্ছে এই ব্রাউজারটা ইউজ করে থাকো। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার যারা আমরা মাইক্রোসফটের ব্রাউজার ইউজ করি তারা হচ্ছে যে মাইক্রোসফট এজ, এরকম আরো অনেকগুলো ব্রাউজার আছে। ঠিক আছে, তোমরা তো এগুলো জানোই। তো মোটামুটি এরকম কিছু ব্রাউজার দিয়ে আমরা হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস খোঁজার কাজটা করতে পারি। আচ্ছা, হ্যাঁ, তোমরা আরো কয়েকটা ওয়েবসাইটের নাম, ওয়েব ব্রাউজারের নাম আমাকে বলেছো। আচ্ছা, তো এই ব্রাউজারের মধ্যে হচ্ছে সার্চ ইঞ্জিন থাকে। ঠিক আছে, আলটিমেটলি একই চিন্তা করতে পারো। ঠিক আছে, এখন আমরা আসি যে আমাদের ওয়েবসাইট যে কাজগুলো করে সেই কাজগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, ওয়েবসাইট মূলত দুই ভাবে তার কাজটা করে। সেই কাজটা কি, যে একটা হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে যখন ইউজার রিকোয়েস্ট পাঠায়, এই যে ধরো আমাদের ওয়েবসাইট, এটা আমাদের ওয়েবসাইট, একটু খেয়াল করো। ঠিক আছে, তোমরা অনেকে হচ্ছে চ্যাট বক্সে অনেক বেশি ব্যস্ত থাকো, তারা কিন্তু এই যে পড়া মিস করে যাবে। ঠিক আছে, তো আমি বলবো যে যখন পড়াচ্ছি তখন একটু খেয়াল করো পড়ার দিকে, তারপরে তোমার কোনো কোশ্চেন মনে হলে তারপরে তুমি সেটা করো। ঠিক আছে, এখন একটু আপাতত এইদিকে ফোকাস করো। তো এইটা ধরো আমাদের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা আমরা কোনো একজন ইউজার অ্যাক্সেস করতেছি কিভাবে, মোবাইল দিয়ে বা আমাদের ল্যাপটপ কম্পিউটার দিয়ে অ্যাক্সেস করতেছি। ঠিক আছে, সো এই যে আমরা কোনো একজন ইউজার হচ্ছে এটা অ্যাক্সেস করতেছি। সো ইউজাররা যখন ওয়েবসাইট অ্যাক্সেস করে তখন তারা হচ্ছে ওয়েবসাইটে কোনো একটা রিকোয়েস্ট পাঠায়, ওই রিকোয়েস্টের আন্ডারে হচ্ছে পরবর্তীতে সে কোনো একটা সার্ভিস বা ইনফরমেশন পায়। ঠিক আছে, এখন চিন্তা করো এই যে ইউজার যে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, এটা কোথায় যাচ্ছে, এটা যাচ্ছে কোথায়, এটা কি তোমার আমার কম্পিউটার, মানে ইউজার যে কম্পিউটার বা যেই ডিভাইসটা ইউজ করতেছে সেখান থেকে কি রিকোয়েস্টটা সার্ভড হচ্ছে, বা রিকোয়েস্টটা কি সে আমার যেই ডিভাইস দিয়ে আমি হচ্ছে ওয়েবসাইটকে ইউজ করতেছি বা অ্যাক্সেস করতেছি ওই ডিভাইস থেকে কি আমার রিকোয়েস্টটা সার্ভড হচ্ছে? উত্তর হচ্ছে না। এটা কোথা থেকে সার্ভ হচ্ছে, এই যে যে আমার ডিভাইসটা, এই যে আমি যে ইউজার হিসাবে যে তোমার ইন্টারনেটে অ্যাক্সেস করেছি, সো আমার রিকোয়েস্টটা হচ্ছে ইন্টারনেটের মধ্য দিয়ে কই চলে যায়, এই যে ওয়েবসাইটে চলে যায়। এবং ওয়েবসাইট কি করে জানো, ওয়েবসাইট সে ডিরেক্টলি এটা নিজে হ্যান্ডেল করে না, সে হচ্ছে তার সাথে থাকা বা তার পেছনে থাকা একটা সার্ভারের মাধ্যমে, ওয়েবসাইটের সাথে থাকে হচ্ছে একটা সার্ভার, সেই সার্ভার হচ্ছে মেইনলি তোমার এই রিকোয়েস্টগুলোকে হ্যান্ডেল করে। এই যে তুমি যে রিকোয়েস্ট পাঠিয়েছো এই রিকোয়েস্টগুলোকে সে পরবর্তীতে চেক করে ইনফরমেশন বা সার্ভিস যেটা তুমি চেয়েছো সেটা সে ব্যাক করে তোমাকে। ঠিক আছে, তো আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, রোহিত বলছো যে ইয়াহুতে একটা মেল সিস্টেম, না ওদের হচ্ছে একটা ব্রাউজারও ছিল, মানে ব্রাউজার বলতে সার্চ ইঞ্জিন, মেইনলি সার্চ ইঞ্জিনও ছিল। এটা এখন ইউজ হয় না দেখে তুমি আর নাম নাম শোনো না। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ইফতি বলছো রিকোয়েস্ট বুঝি না, আমি বুঝাচ্ছি। এই যে দেখো আমরা উদাহরণে আসি, যে আমরা একটু আগে যখন ক্লাস জয়েন করেছি তখন কি করেছি, আমরা হচ্ছে udbhash.com ওয়েবসাইটটা অ্যাক্সেস করেছি। অ্যাক্সেস করে তারপর আমরা প্রথমেই লগ ইন পেজ বা হোম পেজ যেটাকে বলি, ওই হোম পেজে হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো দিয়েছি। ইনফরমেশনগুলো দেওয়ার পর আমরা লগ ইন বাটনটা প্রেস করেছি না, বলতো আমরা কি এটা করেছি কিনা? এই যে লগ ইন বাটন, এই যে লগ ইন যে বাটন, এটা আমরা প্রেস করেছি না?
এই বাটনটা কিন্তু আমরা কি করেছি বলতো, এই বাটনটা আমরা সবাই প্রেস করেছি, তাই তো? তো এই বাটনটা প্রেস করার ফলে কি হয়েছে, এই বাটনটা প্রেস করার ফলে হচ্ছে একটা রিকোয়েস্ট গেছে, এটাই একটা রিকোয়েস্ট। অর্থাৎ তুমি ওয়েবসাইটকে বলতেছো যে ওয়েবসাইট দেখো, এই হচ্ছে আমার ইউজার ইনফরমেশন বা আমার ইনফরমেশন, তুমি হচ্ছে এখন আমাকে এই ওয়েবসাইটে ঢুকতে দাও। তো তুমি হচ্ছে এই যে একটা রিকোয়েস্ট করতেছো। এখন ওয়েবসাইট কি করবে জানো, ওয়েবসাইট হচ্ছে এই রিকোয়েস্টটা নিয়ে তার পেছনে থাকা, পেছনে বলতে এটা ফিজিক্যালি বোঝাচ্ছি না, মানে লজিক্যালি চিন্তা করো যে ওয়েবসাইট হচ্ছে একটা অন্য একটা কম্পিউটারের সাথে কানেক্টেড, ওই কম্পিউটারটাকে হচ্ছে আমরা বলি সার্ভার। সেই সার্ভার কিন্তু কিছুই না, এটা একটা পাওয়ারফুল কম্পিউটার, ঠিক আছে, যেখানে হচ্ছে ওয়েবসাইটের ডাটা বা ওয়েবসাইটটা হচ্ছে যেখানে আপলোড করা আছে। সো ওয়েবসাইট কি করে, এই যে যে ইউজার যে ইনফরমেশন দিল বা তুমি যে ইনফরমেশনগুলো দিলা উদ্ভাসের ওই হোম পেজে, ওই ইনফরমেশনগুলো নিয়ে সে সার্ভারের কাছে পাঠিয়ে দিল। সার্ভার এখন চেক করে যে আসলেই কি তুমি উদ্ভাসের একজন স্টুডেন্ট কিনা, মানে এই আইডি পাসওয়ার্ড যে তুমি দিয়েছো এগুলো কি কারেক্ট কিনা, ভ্যালিড কিনা। তো এরপর সে চেক করে যদি দেখে যে হ্যাঁ ভ্যালিড, তোমরা যেরকম ভ্যালিড, সো এরকম ভ্যালিড যদি সে পায় তাহলে সে কি করবে, সে হচ্ছে তোমাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে দিবে, ঠিক আছে, যে সে হচ্ছে একটা রেসপন্স দিবে। সো সাকসেসফুল একটা মেসেজ দিয়ে তোমাকে একটা এই রিকোয়েস্টের এগেইনস্ট একটা রেসপন্স দিবে, এই যে একটা রেসপন্স। এবং এই রেসপন্সটা যদি এরকম হয় যে হ্যাঁ তুমি একজন ভ্যালিড ইউজার, তাহলেই কিন্তু এই যে তুমি কি করতে পারো, তুমি হচ্ছে উদ্ভাসের যে পোর্টাল, সেই পোর্টালে তুমি অ্যাক্সেস করতে পারো, ঠিক আছে। তো এই যে যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনটাই কিন্তু এখানে হচ্ছে, ঠিক আছে। এখন এই কমিউনিকেশনটা কয়টা ভাগে হচ্ছে একটু চিন্তা করো। একটা ভাগ হচ্ছে এই যে আমাদের ইউজার, সে হচ্ছে রিকোয়েস্ট পাঠাচ্ছে, আর আমাদের একটা সার্ভার আছে, সেই সার্ভার হচ্ছে রেসপন্স পাঠাচ্ছে, তাই না বলো তো? আর মাঝখানে আছে হচ্ছে আমাদের ওয়েবসাইট। তাহলে আমরা বলতে পারি ওয়েবসাইট যে কাজটা করে সেটা সে দুই দিক থেকে করে। একটা হচ্ছে সে ইউজারের কাছ থেকে রিকোয়েস্ট নেয়, আর একটা হচ্ছে সে সার্ভারের কাছ থেকে রেসপন্সটা পাঠিয়ে দেয়, ঠিক আছে। তো যেহেতু সে দুইটা দিকে কাজ করে বা দুইটা ভাগে সে কাজ করে, এই কারণে আমরা ওয়েবসাইটকে যে দুইটা ভাগে ভাগ করছি। দেখো, একটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা সার্ভার পার্ট থাকবে, আর আরেকটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা ক্লায়েন্ট পার্ট থাকবে। যেমন এই যে যে ইউজার বা তোমরা যারা হচ্ছে উদ্ভাসে লগ ইন করার চেষ্টা করেছো, তোমরা হচ্ছে ক্লায়েন্ট। আর উদ্ভাস যে সাইটটা হচ্ছে রেডি করে রেখেছে, এই সাইটটা হচ্ছে যেই সার্ভারের সাথে কমিউনিকেট করে হচ্ছে তোমাকে সার্ভ করতেছে, ওইটাকে আমরা বলবো হচ্ছে উদ্ভাসের সার্ভার। তো ওইটা হচ্ছে আমাদের সার্ভার পার্টটা, ঠিক আছে। সো আমাদের যে কোনো একটা ওয়েবসাইটের এরকম দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ক্লায়েন্ট পার্ট আর একটা হচ্ছে সার্ভার পার্ট। ক্লায়েন্ট পার্টটা হচ্ছে আমরা ওই ওয়েবসাইটটাকে যেভাবে দেখি, আর সার্ভার পার্টটা হচ্ছে ক্লায়েন্টের কোনো একটা রিকোয়েস্টকে ওয়েবসাইটে যেভাবে হচ্ছে হ্যান্ডেল করে, সেটা হচ্ছে আমাদের সার্ভার পার্ট। তো এইটুকু আলোচনা বোঝা গেল কিনা বলো তো, যে আমাদের এই ওয়েবসাইটের যে দুইটা পার্ট, একটা হচ্ছে ক্লায়েন্ট আর একটা হচ্ছে সার্ভার, এইটা কি বোঝা গেছে কিনা? ওকে। সো এটা যদি বোঝা যায়, এখন আসি যে আমাদের এই যে ক্লায়েন্ট পার্ট আর সার্ভার পার্ট, এটা কিভাবে তৈরি করা হয়। এটা কি একসাথে তৈরি করা হয়? উত্তর হচ্ছে না, এই দুইটা আলাদা আলাদা হয় তৈরি করা হয়, ঠিক আছে, এবং পরবর্তীতে তাদের মধ্যে কানেকশন তৈরি করা হয়। সো এই সার্ভার পার্ট যেটা তৈরি করা হয়, এটাকে বলা হয় হচ্ছে, তোমরা যারা হচ্ছে পরবর্তীতে সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে যুক্ত হবা, অনেকেরই ইচ্ছা আছে আমি জানি সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে যুক্ত হওয়ার, বা না হলে আমি যেটা আগেও বলছি, তোমার কোনো এক সময় হচ্ছে ওয়েবসাইট যদি বানাতে হয়, এই টার্মগুলো দেখবা অবশ্যই জানা লাগবে, তুমি যে কাজই করো না কেন। সো এই যে সার্ভার পার্ট, এইটা তোমার তৈরি করার যে কাজ, বা এইটার যে একটা সুন্দর নাম, সেটা হচ্ছে তোমার এরকম, এটাকে আমরা বলি হচ্ছে ব্যাক এন্ড। এই নামটা আশা করি অনেকে শুনছো, ঠিক আছে। এটাকে আমরা বলি ব্যাক এন্ড। কেন ব্যাক এন্ড বলি? কারণ এই কাজগুলো পিছনে হয়। এই যে উদ্ভাসের কাছে তুমি একটা রিকোয়েস্ট পাঠাইছো, ওই রিকোয়েস্টটা যে সে প্রসেস করে তোমাকে একটা রেসপন্স দিচ্ছে, ওইটা কিন্তু তুমি ডিরেক্টলি দেখতে পাচ্ছ না, এটা পিছনে হচ্ছে, ঠিক আছে। এই কারণে এটাকে বলা হয় ব্যাক এন্ড। আর আমরা ইউজাররা যেটা দেখতে পাই, অর্থাৎ এই যে মোবাইলে হচ্ছে আমি যখন কোনো একটা ওয়েবসাইট সার্চ করি, আমি ওই ওয়েবসাইটের একটা সুন্দর তোমার লগ ইন পেজ দেখতে পাই, পরবর্তীতে কিছু সুন্দর সুন্দর পেজ দেখতে পাই। তো এইগুলাকে বলা হয় হচ্ছে, অর্থাৎ আমরা ইউজাররা যা দেখি, এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, ঠিক আছে। তো তোমরা হচ্ছে যখন পরবর্তীতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়বা, দেখা যাবে যে এই ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড এই দুইটা নিয়ে আলাদা আলাদা কাজ করার সুযোগ থাকে, ঠিক আছে। ব্যাক এন্ড ডেভেলপার বলে, ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে, অনেকে আবার দুইটা একসাথে করে, তাদেরকে ফুল স্ট্যাক ডেভেলপার বলা। যাই হোক, সো আমাদের এই ওয়েবসাইটটা হচ্ছে মূলত এই যে দুইটা ভাগে কাজ করে, বোঝা গেছে না কি কেন দুইটা ভাগে কাজ করে? আচ্ছা, ইফতি বলছে সার্ভার বুঝে নেই। সার্ভার হচ্ছে একটা পাওয়ারফুল কম্পিউটার, সার্ভার নিয়ে আমাদের আলোচনা পরেও আছে, ঠিক আছে।
ওকে, এখন জাস্ট এইভাবে চিন্তা করো যে ওয়েবসাইট দুইভাবে কাজ করে বা দুইটা আলাদা আলাদা দিকে হচ্ছে সে কাজ করে। একটা হচ্ছে সার্ভারের দিক আর একটা হচ্ছে ক্লায়েন্টের দিক। ক্লায়েন্ট হচ্ছে তুমি আর সার্ভার হচ্ছে এখানে উদ্ভাস, ঠিক আছে? ওকে, এখন সার্ভার পার্টটা যে তৈরি করা হয় সেটা কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করা হয়। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? এই যেখানে দেখো দেয়া আছে যে আমাদের সার্ভার পার্টটা হচ্ছে মূলত এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে তৈরি করা হয়। যদিও এখন পুরোপুরি এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে, এটা অনেক পুরনো হয়ে গেছে। এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে এগুলো অনেক পুরনো। তারপরে আমাদের বই আছে দেখে আমরা নিছি। দেখো এই যে আমাদের পিএইচপি, পাইথন, রুবি, জাভা স্ক্রিপ্ট, এই যে জাভা স্ক্রিপ্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করার চেষ্টা করব ভবিষ্যতে নিজেরা, তখন এই যে জাভা স্ক্রিপ্ট শিখতেই হবে, এটা মাস্ট। তো এই ল্যাঙ্গুয়েজ এগুলো হচ্ছে মূলত আমাদের এই ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বা সার্ভারের পার্টটা তৈরি করার জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তৈরি ইউজ করা হয়, ঠিক আছে? ওকে, আর ক্লায়েন্ট পার্ট যেটা আছে বা যেটাকে আমরা ফ্রন্ট এন্ড বলতেছি, এই ফ্রন্ট এন্ডের পার্টটা তৈরি করার জন্য আমাদের মূলত এই তিনটা ল্যাঙ্গুয়েজ লাগে, ঠিক আছে? এই যে এইচটিএমএল এর ব্যাপারে তো একটু আগে আলোচনা করেছি, যেটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার ঠিক করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। এরপরে আছে হচ্ছে সিএসএস। সিএসএসটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটাও একটা তোমার মার্কআপ ল্যাঙ্গুয়েজের মতোই। এই সিএসএস কি করে যে তোমার ওয়েবসাইটের ডিজাইনিং এর কাজটা হচ্ছে সিএসএস দিয়ে করা হয়, ঠিক আছে? যেমন ধরো যে এইখানে আমি হচ্ছে একটা বাটন রাখবো, লগ ইন বাটন। এই লগ ইন বাটনের কালার কি হবে, এটা কতটুকু বড় হবে, ছোট হবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা সিএসএস দিয়ে ডিজাইন করে দিই, ঠিক আছে? এবং এই ক্লায়েন্ট পার্টে হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্ট লাগে। কেন? এই জাভা স্ক্রিপ্ট দিয়ে মূলত হচ্ছে আমরা এই যে ফ্রন্ট এন্ডকে কিভাবে হচ্ছে তোমার ব্যাক এন্ডের সাথে কানেক্ট করা যায় সেটা হচ্ছে আমরা এখানে হ্যান্ডেল করি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে যাই। তোমাদের জন্য একটা কুইজ আছে, ঠিক আছে? তো আমি হচ্ছে কুইজটা লঞ্চ করে দিচ্ছি। হ্যাঁ, সুরাহা যেটা বলছো এটা কারেক্ট। হ্যাঁ, রাফিদ অবশ্যই পারবা। আরাফ যেটা বলছো অবশ্যই পারে, অবশ্যই পারে। তো আমি হচ্ছে তোমাদেরকে আর 10 সেকেন্ড সময় দিব, এর মধ্যে অ্যান্সার করে দাও। হ্যাঁ, আইরিন যেটা বলছো কারেক্ট। ঠিক আছে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি হচ্ছে বলেছো যে অপশন এ অ্যান্সার। ওকে, তো এখানে কি বলছি দেখো, একটা ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? অ্যান্সার হবে যে দুইটি অংশ, তাই না? একটা সার্ভার পার্ট থাকবে আর একটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট পার্ট থাকবে। এটাকে আমরা বলি সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার, ঠিক আছে? একটা ওয়েবসাইটের দুইটা অংশ। দেখো এটা হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন, ঠিক আছে? তো অ্যান্সার হবে হচ্ছে অপশন এ। তো আমি হচ্ছে লিডার বোর্ডটা তোমাদের সাথে শেয়ার করে দেই। তোমাদের মধ্যে ইয়ানুর হচ্ছে সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো। এরপরে মুকিত, ইফতি, নয়ন, আইরিন, রোহিত, প্রবীর, রিমি, অরিত্র, আসিয়া এবং আরো অনেকে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আচ্ছা, মাহাতি জিজ্ঞেস করছো যে সার্ভার আর ক্লায়েন্টের জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ কেন? খুবই সহজ, সার্ভার আর ক্লায়েন্টের কাজ আলাদা, এই কারণে। এরপর আসতেছে যে আমাদের এইচটিএমএল বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এই এইচটিএমএল নিয়ে কথাবার্তা বলার শুরুতেই যে পয়েন্টটা দিয়ে দেওয়া আছে দেখো, খুবই ইম্পর্টেন্ট যে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। মানে এইচটিএমএল এর লাস্টে ল্যাঙ্গুয়েজ দেখে আমরা অনেক সময় মনে করি যে এটা মনে হয় নতুন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। উত্তর হচ্ছে যে না, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। কেন? কারণ তুমি এইচটিএমএল দিয়ে কোনো লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল বা ইনস্ট্রাকশন দিতেছো কম্পিউটারকে, এরকম কোনো কাজ করতে পারো না। তুমি এইচটিএমএল দিয়ে জাস্ট হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার ডিজাইন করো, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। অর্থাৎ তুমি কখনো এই কাজ করতে পারবা না যে এইচটিএমএল এর মাধ্যমে তুমি হচ্ছে যে এরকম একটা ইফ এলস স্টেটমেন্ট লিখবা, এই কাজ তুমি করতে পারবা না। এরকম কাজ করা যায় না। অর্থাৎ লজিক্যাল ডিসিশন নেওয়ার কোনো কাজ আমরা করতে পারি না। এই কারণে এটাকে কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় না। এটা দিয়ে কি করা হয়? এটা হচ্ছে জাস্ট একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটার কাজ হচ্ছে যে তোমার একটা ওয়েবসাইটের স্ট্রাকচার ডিজাইন কেমন হবে সেটা ঠিক করে দেওয়া, ঠিক আছে?
আচ্ছা, এখন এই যে যে আমরা এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করি এবং এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে তোমার ফাইলটা তৈরি করা হয় ওইখানে যা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে এইচটিএমএল কোড, ঠিক আছে। তো আমাদের এইচটিএমএল দিয়ে কি করা হয়, এইচটিএমএল কোড তৈরি করা হয়। তো এই এইচটিএমএল কোড দিয়েই মূলত আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার ডিজাইন ঠিক করি, ঠিক আছে। হ্যাঁ, এইচটিএমএল ইজি, এই যে সামিহা বলছো যে এইচটিএমএল ইজি, আর অ্যাকচুয়ালি ইজি। এইচটিএমএল এর কিছু ট্যাগ আছে, এই দেখো ট্যাগের বিষয়টা আমরা এখানে বলছি যে এইচটিএমএল এর মধ্যে হচ্ছে তুমি কিছু ট্যাগ সম্পর্কে জানার চেষ্টা করবা, তাহলে এই কাজ হয়ে যাবে। কেন? কারণ এখানে এক একটা কাজ করার জন্য এক একটা ট্যাগ থাকে, ঠিক আছে। ট্যাগ ইউজ করে হচ্ছে আমরা ওই স্ট্রাকচার তৈরি করতে পারি। যেমন আমাদের এরকম যদি একটা ওয়েবসাইট থাকে যেখানে হচ্ছে ধরো এখানে একটা পিকচার আছে, ইমেজ আছে, তারপর ধরো এখানে একটা বাটন আছে, ওই যে লগ ইন বাটন, এরকম একটা বাটন আছে, তারপর ধরো এখানে একটা টেবিল আছে। তো এই যে যে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন এলিমেন্ট বা কম্পোনেন্ট আছে, এইগুলার স্ট্রাকচারটা ঠিক করার জন্য হচ্ছে আমরা এক এক ধরনের ট্যাগ ইউজ করি। ট্যাগ সম্পর্কে এখন আমরা পড়ি নাই। এই ট্যাগ হচ্ছে যে আমাদের এইচটিএমএল এর একদম বেসিক ইউনিট। এই ট্যাগ ইউজ করে করেই হচ্ছে আমরা এই স্ট্রাকচারগুলো বানাই। এক একটা স্ট্রাকচার বা এক একটা এরকম এলিমেন্ট তৈরি করার জন্য এক এক ধরনের ট্যাগ আছে। ট্যাগ নিয়ে আমাদের সামনে অনেক আলোচনা আছে, ঠিক আছে। আচ্ছা, মাহিম বলছে এইচটিএমএল লেখার কোনো অ্যাপ্লিকেশন কি নাই, আমরা দেখবো, আমরা আজকেই দেখবো, এগুলো নিয়ে কথাবার্তা হবে, ঠিক আছে। তাহলে এই তিনটা পয়েন্ট কি বোঝা গেছে? ফার্স্ট অফ অল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কারণ তুমি লজিক্যাল কাজ করতে পারো না এই ল্যাঙ্গুয়েজ দিয়ে। মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কারণ এখানে এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে জাস্ট স্ট্রাকচার ফিক্স করা হয়, এবং এই স্ট্রাকচার ফিক্স করার কাজটা বা ডিজাইনিং এর কাজটা হচ্ছে বিভিন্ন ট্যাগ ইউজ করে করা হয়। ট্যাগ কি, ট্যাগ দিয়ে কিভাবে কাজ করা যায়, এগুলো সামনে দেখবো। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী কুইজটা চলে আসতেছে। আমি লঞ্চ করে দিলাম কুইজ। আচ্ছা, আমি হচ্ছে আর 5 সেকেন্ড দিব, এর মধ্যে অ্যান্সার সাবমিট করে দাও। ওকে, আমি এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি হচ্ছে অপশন ডি অ্যান্সার দিয়েছো। এখানে কোশ্চেনটা ছিল যে সার্চ ইঞ্জিন কোনটা, ঠিক আছে। এই যে তিনটা অপশন দেওয়া আছে, দেখাই যাচ্ছে যে গুগল, মজিলা, ফায়ারফক্স, ইয়াহু, এই তিনটাই সার্চ ইঞ্জিন। তো অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ওকে, সো তোমরা অনেকে এইটা অ্যান্সার দিয়েছো। আমি লিডার বোর্ডটা শেয়ার করি। রাজদীপ হচ্ছে সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপরে হাদিকা, রিমি, নিমু, নাফিজ, রায়ান, সন্ধি, রীতি, শান্তনু, তানহা এবং আরো অনেকে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা, কিছু কোশ্চেন পেয়েছি এরকম যে রাজদীপ জিজ্ঞেস করছে যে এইচটিটিপি আর ডাব্লিউডাব্লিউ এর মধ্যে পার্থক্য কি। পার্থক্য আছে। এইচটিটিপি হচ্ছে একটা প্রোটোকল, ঠিক আছে। প্রোটোকলের বিষয়টা কি, যে এই জিনিসটা তোমরা, আমি যদি টেকনিক্যাল ভাষায় বলি হয়তো বুঝতে পারবো না, এই কারণে আমি একটা সহজ উদাহরণ দিই। এরকম যে ধরো আমি তোমার সাথে কথা বলবো, এই কথা বলার ক্ষেত্রে কি কোনো নিয়ম আছে কি না? নিয়ম আছে, অবশ্যই নিয়ম আছে। তোমার মনে হতে পারে কথা বলার আবার নিয়ম কি, অবশ্যই নিয়ম আছে। আমি যদি তোমার সাথে এখন ফরাসি ভাষায়, ফ্রেঞ্চ ভাষায় কথা বলা শুরু করি, তুমি যদি ফ্রেঞ্চ ভাষা না পারো, কিছুই বুঝবা না, তাই না? সো আমার কথা বলাটার কোনো মিনিং থাকবে না। সো আমাকে এমন ভাষায় কথা বলতে হবে যেন তুমি বুঝতে পারো। সো এইটাকেই আমরা বলি নিয়ম বা প্রোটোকল। সো এইচটিটিপি হচ্ছে এরকম একটা প্রোটোকল, ঠিক আছে। এটাকে আমরা বলি যে হাইপার টেক্সট, তারপর হচ্ছে ট্রান্সফার প্রোটোকল। সো এই প্রোটোকল মেইনলি হচ্ছে কম্পিউটার টু কম্পিউটার যখন কমিউনিকেশন করে তখন এই প্রোটোকলটা ইউজ করে, ঠিক আছে। ওকে, তো এইখানে দেখো আমাদেরকে একটা স্যাম্পল এইচটিএমএল ফাইল দেওয়া আছে। তো এই ফাইলে মূলত একটা এইচটিএমএল কোড লেখা আছে। তুমি যদি খেয়াল করো, যে এইটা হচ্ছে একটা এইচটিএমএল কোড। এইচটিএমএল কোড, এই কোড দিয়ে মূলত আমরা যেটা করব, সামনে এটা দেখব, এরকম সিমিলার একটা কোড দেখব। সো এই কোড দিয়ে মূলত আমরা যেটা করব, যে আমরা এমন একটা ওয়েবসাইট বানাবো যে ওয়েবসাইটটাতে ঢুকলেই এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট হবে, ঠিক আছে। আমরা ব্রাউজার দিয়ে যদি আমাদের বানানো ওয়েবসাইটে ঢুকি, তাহলে
এরকম হ্যালো ওয়ার্ল্ড লেখা প্রিন্ট হবে, ঠিক আছে। সো এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করার জন্য আমাদের যেই কোডটা লিখতে হয় সেই কোডটা এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। সো কোডটা এরকম দেখো যে আমাদের শুরুতে এই যে দেখো তুমি এখানে যে এখানে কিছু ওয়ার্ড বা লাইন এরকম লেখা হয়েছে, যে লাইনগুলো হচ্ছে এরকম এই যে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই যে যে তুমি এক একটা তোমার অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এলিমেন্ট দেখতে পাচ্ছ বা এক একটা এরকম অংশ দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বলি হচ্ছে ট্যাগ। এই যে এইটা একটা ট্যাগ, এইটা একটা ট্যাগ, ঠিক আছে। এগুলো হচ্ছে এক একটা ট্যাগ। এই ট্যাগ দিয়েই মূলত হচ্ছে আমরা আমাদের তোমার মেইন যে কাজটা স্ট্রাকচার ফিক্স করার সেই কাজটা করি, ঠিক আছে। তো তুমি এখানে কিছু ট্যাগ দেখতে পাচ্ছ, যেমন একদম ইম্পর্টেন্ট এবং শুরুর যে ট্যাগটা আছে সেটা হচ্ছে এইচটিএমএল। তো আমরা এইচটিএমএল এর যত কাজকর্ম করব সব এই এইচটিএমএল ট্যাগ দুইটার মাঝেই করব, ঠিক আছে। তো এখানে দুইটা ট্যাগ কেন, একটা হচ্ছে ভাই ওপেনিং ট্যাগ, আরেকটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। এটাকে চিন্তা করতে পারো যে আমাদের ফাংশন যেরকম হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয় এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়, এইখানেও আসলে আমাদের কিছু ট্যাগ এরকম থাকে যাদেরকে শুরু করতে হয় আবার শেষ করতে হয়। তো এই যে এইচটিএমএল এরকম একটা ট্যাগ, যেটাকে যে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে এইচটিএমএল লিখে শুরু করতে হয়, আবার একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ এরপরে এইচটিএমএল দিয়ে আরেকটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয়, ঠিক আছে। সো তোমার এইচটিএমএল এর যে কোডটা তুমি লিখবা সেই কোডটা হচ্ছে মূলত এই দুইটা ট্যাগের মাঝখানে তুমি লিখবা, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে আমাদের আরেকটা ট্যাগ আছে বডি ট্যাগ। বডি ট্যাগের কাজ কি, যে আমাদের ওয়েবসাইটের কয়েকটা জিনিস থাকে, বুঝছো। আমাদের একদম উপরে থাকে একটা টাইটেল বার, টাইটেল বারে হচ্ছে তুমি ওয়েবসাইটের টাইটেলটা দেখতে পাও, তাই না। এরপর তোমার হচ্ছে এখানে একটা বডি থাকে, এই বডিতেই মূলত হচ্ছে তুমি তোমার ওয়েবসাইটের যে ইনফরমেশন বা সার্ভিস আছে সেটা তুমি এইখানে দেখতে পাও বডিতে। সো তুমি একটা ওয়েবসাইট ডিজাইন করলা, ওই ওয়েবসাইটের বডিতে কি জিনিস থাকবে, ঠিক আছে, কোন ইনফরমেশন বা ফিচার থাকবে, সেটা হচ্ছে এই বডি ট্যাগ শুরু এবং শেষ করে তার মাঝে লিখতে হয়। এই যে এইখানে যেমন এইখানে আমি এই যে বডি ট্যাগের মাঝে লিখছি হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আমার কাজটা বা আমার টার্গেটটা হবে যে আমি একটা ওয়েবসাইট বানাবো যেই ওয়েবসাইটের তোমার এই বডিতে কি করবে বলতো, বডিতে হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা সুন্দর মতো প্রিন্ট করবে, এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এখানে সুন্দর মতো প্রিন্ট করবে, এটাই হচ্ছে কাজ, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের এইচটিএমএল কোড লেখা হয়। আচ্ছা, ফার্স্ট লাইনটা এটা ম্যান্ডেটরি না, এটা অনেক জায়গায় লেখা হয়। এটা হচ্ছে তোমার এই যে আমাদের ডকুমেন্টের টাইপ বোঝানোর জন্য, আমাদের ডকুমেন্টের টাইপটা যে এইচটিএমএল এটা বোঝানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি এরকম একটা এইচটিএমএল কোড লিখে সেটাকে তোমার সেভ করতে হবে, ঠিক আছে। তো সেভ করার সময় তুমি যেই এক্সটেনশন দিয়ে সেভ করবা, এই যে তুমি হচ্ছে ফাইলের একটা নেম দিবা, ধরো এটা আমি দিলাম এরকম স্যাম্পল, স্যাম্পল হচ্ছে আমার ফাইলের নাম। এরপর আমি হচ্ছে একটা এক্সটেনশন দিব, এক্সটেনশনটা এরকম ভাবে দিই, একটা ডট, তারপরে হচ্ছে এইচটিএমএল বা এইচটিএম, দুইভাবেই দেওয়া যায়, এইচটিএমএল বা এইচটিএম। তো এইভাবে হচ্ছে আমরা একটা এইচটিএমএল ফাইল তৈরি করতে পারি, ঠিক আছে। এরকম এইচটিএমএল ফাইল তোমার তৈরি করে তার মধ্যে কিছু কোড লিখবো, এরপর সেভ করার সময় হচ্ছে ডট এইচটিএমএল এক্সটেনশন দিব। সি ল্যাঙ্গুয়েজের ফাইল সেভ করার সময় যেরকম ডট সি আসতো, এইচটিএমএল ফাইল সেভ করার সময় ডট এইচটিএমএল আসবে, ঠিক আছে, বা ডট এইচটিএম। এগুলো নোট করার দরকার নেই, তুমি হচ্ছে পেয়ে যাবা, নোট করতে চাইলে করতে পারো, এগুলো তুমি তো অ্যানোটেটেড পিডিএফ পাবাই। মুনতাহা আমি যেটা বলছি ওইটাই, ঠিক আছে। ওকে, তো দেখো এখানে হচ্ছে আমাদের যে উদাহরণটা দেওয়া আছে, একটু আগে যে উদাহরণটা দিছিলাম সেইটাই ওয়েবসাইটে রান করলে কিরকম হবে ওইটাই দেখানো আছে, ঠিক আছে। তুমি একটু খেয়াল করো যে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে এইচটিএমএল কোড লিখে। সো সেই ওয়েবসাইটের বডিতে হচ্ছে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে দিয়েছিলাম। সো আমরা যদি ওয়েবসাইটটা কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করে মানে আমাদের এই এইচটিএমএল ফাইলটা যদি আমরা রান করি কোনো একটা ব্রাউজার দিয়ে, তাহলে আমরা এই যে ব্রাউজারের বডি পার্টে এরকম হ্যালো ওয়ার্ল্ড লেখা পাবো, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড লেখা পাবো। ওকে, আমরা প্র্যাকটিক্যালি দেখব, একটু আগে বেসিক জিনিসপত্রগুলো দেখে নেই, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসপত্র দেখবো। আচ্ছা, তোমরা হচ্ছে এই সেগমেন্টটা নিয়ে কোশ্চেন করতেছো যে ভাই এটা তো দেখি নাই। আমাদের এইচটিএমএল রিলেটেড আলোচনা কিন্তু আজকের ক্লাসে না, মানে এইচটিএমএল কোড রিলেটেড আলোচনা বা ট্যাগ ট্যাগ নিয়ে আলোচনা হচ্ছে নেক্সট ক্লাসে, তারপরেও আমরা একদম বেসিক জিনিসপত্রগুলো দেখে নিচ্ছি, ঠিক আছে, যেন বুঝতে সুবিধা হয়। তো এই যে হেড হেড ট্যাগের মধ্যে যা লেখাবার্তা দেখতে পারতেছো, বা এই যে টাইটেল ট্যাগের মধ্যে যা লেখা দেখতে পারতেছো, সেইগুলো হচ্ছে তোমার এই যে কোথায় আসে, টাইটেল বারে আসে, ঠিক আছে। এই যে দেখো টাইটেলের মাঝে যা লেখি সেটা এখানে আসে।
ঠিক আছে, এগুলো আমরা একটু জাস্ট সংক্ষেপে দেখে নিই। এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রকারভেদ দেওয়া আছে, যে দেখো আমাদের ওয়েবসাইট মূলত দুই ধরনের হয়। কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুই ধরনের? যে আমাদের ওয়েবসাইটটা কি ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে কিনা, বা ইউজারের সাথে কি সে তোমার কমিউনিকেট করতেছে কিনা, তার উপর ডিপেন্ড করে আমাদের ওয়েবসাইট দুই ধরনের হয়। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটাকে আমরা বলি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কারা? যেই ওয়েবসাইট একবার লঞ্চ করে দেওয়ার পরে আর চেঞ্জ হয় না, যতক্ষণ পর্যন্ত না তুমি নিজে চেঞ্জ করতেছো সেটা নিজে থেকে চেঞ্জ হবে না, বা ইউজারের কোনো ফিডব্যাকের উপর ডিপেন্ড করে আমাদের এই ধরনের ওয়েবসাইট চেঞ্জ হবে না। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের যে ইনফরমেশন বা ডাটা আছে, ইনফরমেশন আছে যেই জিনিসগুলো এখানে, সেগুলো কনস্ট্যান্ট। ঠিক আছে, ইনফরমেশন চেঞ্জ হয় না। অন্যদিকে ডাইনামিক ওয়েবসাইটটার বৈশিষ্ট্য হচ্ছে যে সে ইউজারের সাথে কমিউনিকেট করবে, ইন্টারঅ্যাক্ট করবে, ফিডব্যাক নিবে ইউজারের কাছ থেকে, নিয়ে তার ইনফরমেশন সে আপডেট করবে, ইনফরমেশন আপডেট করবে। ঠিক আছে, তো এই ধরনের ওয়েবসাইটকে আমরা বলি ডাইনামিক ওয়েবসাইট। যেমন আজকালকার যে ওয়েবসাইট আমরা ইউজ করি এগুলো কিন্তু ম্যাক্সিমাম ডাইনামিক ওয়েবসাইট। ঠিক আছে, যেমন আমরা ফেসবুক ইউজ করি, গুগল, সরি ফেসবুক, তারপরে হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো ইউজ করি যখন, তখন কিন্তু আমাদের ইউজার হিসাবে সেখানে কোনো ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকে, বা কোনো ইনফরমেশন সেখানে পাস করার সুযোগ থাকে, এবং ওই ইনফরমেশনগুলো আমরা যখন দিই, বা আমরা যখন কোনো একটা ফিডব্যাক দিই, তখন সেটা আপডেট হয়ে যায়, তাই না? যেমন তুমি চিন্তা করো যে আমরা যখন কোনো একটা পোস্ট দেখি ফেসবুকে, সেখানে আমি চাইলে লাইক করতে পারি, মানে রিয়াক্ট করতে পারি, কমেন্ট করতে পারি, তাই না, শেয়ার করতে পারি। তো আমি একটা অ্যাকশন নিচ্ছি, তার উপর বেস করে কিন্তু ওয়েবসাইটটা আপডেট হয়, তাই না? তুমি যখন একটা লাইক দিবা, ওই লাইকের সংখ্যা বেড়ে যাবে। তো এটা একটা ডাইনামিক বিহেভিয়ার, এই যে সময়ের সাথে সাথে রিয়েল টাইমে চেঞ্জ হয়। অন দ্য আদার হ্যান্ড স্ট্যাটিক ওয়েবসাইট কি, যে একবার যেইভাবে লঞ্চ করে দিয়েছে ওইভাবেই থাকবে, সে আর চেঞ্জ হবে না যতক্ষণ পর্যন্ত না যে ওই ওয়েবসাইটটা বানাইছে সে যতক্ষণ পর্যন্ত না চেঞ্জ করতেছে, ওই ওই ওয়েবসাইট আর চেঞ্জ হবে না। ঠিক আছে, তুমি যখন ইউজার হিসাবে কোনো একটা স্ট্যাটিক ওয়েবসাইট দেখবা, তোমার ওইখানে কোনো ফিডব্যাক দেওয়ার বা ইনপুট দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। ওমি বলছো গেম কি ডাইনামিক ওয়েবসাইট? তুমি যদি কোনো একটা গেম হচ্ছে ওয়েবসাইটে খেলতে পারো, এবং তোমার যদি কোনো একটা ইনপুট দেওয়ার সেখানে সুযোগ থাকে, তাহলে সেটা অবশ্যই হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট। আচ্ছা, আমি তাহলে একটা উদাহরণ দেখাবো। আচ্ছা, একটা উদাহরণ দেখাই। যেমন ধরো আমরা একটা ওয়েবসাইট চেক করি, না উইকিপিডিয়া স্ট্যাটিক, হ্যাঁ অ্যাক্সেসে বলা যায় উইকিপিডিয়া স্ট্যাটিক। আমি জানি না উইকিপিডিয়াতে কমেন্ট করার সুযোগ আছে কিনা, পুরোটা চেক করিনি। সো সবচেয়ে সুন্দর একটা স্ট্যাটিক ওয়েবসাইটের উদাহরণ আমি দেখাই। এই যে আমাদের বুয়েটের যে ওয়েবসাইটটা আছে, আচ্ছা কি চলে আসছে এটা, দেখো এই যে আমাদের বুয়েটের যে ওয়েবসাইটটা আছে, এই বুয়েটের ওয়েবসাইটের একদম ফ্রন্টের যে পেজটা না, এখানে একটু খেয়াল করে আমি তোমাকে নিচে নিয়ে যাই, তুমি খেয়াল করো কি কি পাচ্ছ। এই দেখো, আমি যতই নিচে যাই না কেন, আমি দেখতে পাচ্ছি কিছু নিউজ, কিছু তোমার কি আছে, ছবি টবি আছে, ইভেন্টসের কিছু ইনফরমেশন আছে, কিছু নোটিশ আছে, এবং কিছু ছবি টবি আছে। এর বাইরে আমি কিন্তু এরকম কিছু পাই নাই যে আমি হচ্ছে নিজে থেকে কোনো ইনফরমেশন বা ফিডব্যাক দিব, এরকম কিছু আমি কিন্তু পাইনি। পাইছি? উত্তর হচ্ছে না। মানে আমি আমি এই যে ধরো একটা এখানে, এই যে ধরো এইটা একটা পোস্ট হিসেবে আমি পাইছি, ঠিক আছে, এখানে কি আমার কোনো ইনফরমেশন বা ফিডব্যাক দেওয়ার সুযোগ আছে? উত্তর হচ্ছে না। তুমি জাস্ট এটা দেখবা, এটা দেখবা, দ্যাটস ইট। তো এটা কিন্তু একটা স্ট্যাটিক বিহেভিয়ার, মানে এই ওয়েবসাইটটার তোমার কাছ থেকে ইনপুট নেওয়ার কোনো প্রয়োজন নাই, সে হচ্ছে আগে থেকে যা সেট করে রাখছে ওগুলোই সে দেখাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা স্ট্যাটিক বিহেভিয়ার। অন দ্য আদার হ্যান্ড, এটা যদি একটা ফেসবুক পেজ হইতো, ফেসবুকের ওয়েবসাইট যদি হইতো এটা, তাহলে কিন্তু আমি এখানে চাইলে কি করতে পারতাম, রিয়াক্ট করতে পারতাম, এবং ওই রিয়াক্ট করার পর ওইটা আপডেট হইতো। তো ওইটা হচ্ছে তখন ডাইনামিক বিহেভিয়ার হয়ে যেত। ঠিক আছে, তো এইগুলোই হচ্ছে আমাদের দুই ধরনের বিহেভিয়ার ওয়েবসাইটের, এবং তার উপর ডিপেন্ড করে তার এই ক্লাসিফিকেশন, একটা হচ্ছে স্ট্যাটিক, আরেকটাকে আমরা বলি হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, ওকে। তো তোমাদের জন্য নেক্সট কুইজটা আমি লঞ্চ করে দিচ্ছি। আচ্ছা, সাইফুল বলছো উদ্ভাসের ড্যাশবোর্ড স্ট্যাটিক ওয়েবসাইট। না, এটা স্ট্যাটিক না, এটা ডাইনামিক।
তা রোহিত হচ্ছে আমাকে কনস্ট্যান্টলি একটা কোশ্চেন করতেছো যে গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য কোন পিসি নিলে ভালো হয়। এটা আসলে আমি ডিরেক্ট তোমাকে বলতে পারবো না, এখানে আসলে অনেকগুলা অ্যাঙ্গেল আছে, অনেকগুলা ফ্যাক্ট চেক করার বিষয় আছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ না, so আমি একটু সাইডে দাঁড়াই, তোমরা কোশ্চেনটা দেখো, দেখে আনসার করো। ঠিক আছে, আমি পোলটা এন্ড করে দিলাম। মেজরিটি হচ্ছে অপশন এ আনসার করেছো। ওকে, আমি দেখি এখানে কি বলা হচ্ছে, যে দেখো যে সকল ওয়েবসাইটের ডেটার মান চালু করার পর থেকে, এই যে সকল ওয়েবসাইটের ডেটার মান চালু করার পর থেকে পরিবর্তন করা যায় না তাদেরকে কি বলে, ঠিক আছে। খুবই সহজ, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আমি একটু লিডার বোর্ডটা শেয়ার করি। রাজদীপ হচ্ছে সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছো, এরপরে সোয়াদ, বর্ণা, রিমি, সাকিব, জান্নাত, শান্তা, মাহতাব, নাফিজ, ইয়ানুর এবং আরো অনেকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো দেখো কিছু গুরুত্বপূর্ণ টার্ম বা শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে সার্ভার, আর একটা হচ্ছে হোস্টিং। তো আমরা শুরুতে একটু সার্ভার নিয়ে কথা বলি। আমাদের আলোচনার সময় অনেকবারই হচ্ছে এই সার্ভার শব্দটা চলে এসেছে। তো সার্ভার অ্যাকচুয়ালি কি, মানে আমার কাছে ছোটবেলায় যা মনে হইতো, বা তোমাদেরও হয়তো বা এরকম অনেকেরই মনে হয়, যে সার্ভার মনে হয় আলাদা কোনো ডিভাইস, ঠিক আছে, যেটার কাজ হচ্ছে তোমার এই ইন্টারনেট পরিচালনা করা বা ইন্টারনেটের সাথে কানেকশন তৈরি করা, ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে সার্ভার কিন্তু একটা কম্পিউটার, এটা মাথায় রেখো, সার্ভার অ্যাকচুয়ালি একটা কম্পিউটার। কিন্তু আমরা নর্মালি যেই সব ডেস্কটপ ইউজ করি বা যেই সব ল্যাপটপ ইউজ করি, তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল কম্পিউটার। পাওয়ারফুল কোন সেন্সে, আমাদের কম্পিউটারের র্যাম, রম, অর্থাৎ আমাদের কম্পিউটারের মেমোরি ডিভাইসের যে ক্যাপাসিটি বা আমাদের প্রসেসিং যে স্পিড, প্রসেসরের যে প্রসেসিং স্পিড, তার চেয়ে সার্ভারের মেমোরি ক্যাপাসিটি, প্রসেসিং স্পিড অনেক বেশি হয়। কেন হয়তো এটা খুবই স্বাভাবিক যে বোঝা, যে আমাদের সার্ভার কিন্তু একসাথে অনেকগুলো রিকোয়েস্ট বা অনেকগুলো প্রসেসকে হ্যান্ডেল করে, সো তার ক্যাপাসিটি অবশ্যই বেশি হতে হবে, তার পাওয়ারফুল হওয়াটা অবশ্যই যৌক্তিক, ঠিক আছে। সো এটা হচ্ছে সার্ভারের পরিচয়। আর সার্ভারটা আমরা যখন ইন্টারনেটে লঞ্চ করি, তখন ওই প্রসেসটাকে বলা হয় হচ্ছে হোস্টিং, ঠিক আছে। যে তুমি একটা ওয়েবসাইট বানালা, ঠিক আছে, ওয়েবসাইট বানালা, ওয়েবসাইটটা সার্ভারে তুমি হচ্ছে আপলোড করলা, কিন্তু তুমি সার্ভারটা হচ্ছে ইন্টারনেটে তুমি কি করলে না, লঞ্চ করলে না, তাহলে কি হবে, তাহলে তোমার ইউজার যারা হচ্ছে ওই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে চায়, তারা কিন্তু ইন্টারনেটে সেটা খুঁজে পাবে না, ঠিক আছে। তো তোমাকে কোনো একটা সার্ভার বানানোর পর তোমাকে অবশ্যই সেটাকে কি করতে হবে, ইন্টারনেটে লঞ্চ করতে হবে বা ইন্টারনেটে হোস্ট করতে হবে, ঠিক আছে। তখনই যে কেউ হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ওই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবে। তো দুইটা টার্ম আশা করি বোঝা গেছে, যে সার্ভার হচ্ছে একটা কম্পিউটার যেখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আপলোড করা থাকে, আর সার্ভারটাকে ইন্টারনেটে লঞ্চ করার যে প্রসেস, সেটাকে আমরা বলতেছি হচ্ছে হোস্টিং। হ্যাঁ, রাজদীপ যেটা বলছো যে সার্ভার হচ্ছে সেলফের মতো জায়গায় রাখা থাকে, অ্যাকচুয়ালি সার্ভার ওই যে বললাম তো পাওয়ারফুল কম্পিউটার, তো so তার স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হয়, কিন্তু আলটিমেটলি সার্ভার একটা কম্পিউটার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। নেক্সট কুইজ চলে আসছে তোমাদের জন্য, আমি কুইজ লঞ্চ করে দিয়েছি। ওকে, আর 5 সেকেন্ড সময় দিব, এর মধ্যে অ্যান্সারটা করে ফেলো।
আচ্ছা, আমি এন্ড করে দিচ্ছি। তোমাদের মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন ডি। ওকে, এখানে কি বলা হয়েছে, যে ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়, কোথায়? উত্তর হচ্ছে সার্ভারে রাখা হয়। ঠিক আছে, তো আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো তোমরা হচ্ছে কারা কারা কারেক্ট অ্যান্সার দিয়েছো? সুয়াদ সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে, এরপরে আসিয়া, সন্ধি, মাহিম, আকসা, ওয়ারিশা, বর্ণা, নওশিন, কেয়া, আফনান এবং আরো অনেকে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি। ফারিহা জিজ্ঞেস করেছো যে ওয়্যার ফ্রেম কি? ওয়্যার ফ্রেম হচ্ছে ভাই একটা টুল, এই যে ওয়েবসাইটের স্ট্রাকচার লেআউট, মানে ওয়েবসাইটের স্ট্রাকচার ডিজাইনিং এর জন্য একটা টুল। ঠিক আছে। আচ্ছা, ঐক্য বলতেছো গ্রাফিক্স ডিজাইন শেখার বেস্ট ফ্রি ওয়েটা কি? আচ্ছা, তোমার হাতে যদি অফুরন্ত সময় থাকে, তুমি সেক্ষেত্রে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য একদম শুরুতে হচ্ছে কিছু বেসিক কোর্স দেখতে পারো ইউটিউবে। ওকে। আচ্ছা, তুহিন বলছো টুল কি? টুল হচ্ছে অ্যাপ্লিকেশন, যেইটা ইউজ করে তুমি হচ্ছে ডিজাইনটা করতে পারবা। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের হচ্ছে পরবর্তীতে আরেকটা কুইজ আছে। সো এই কুইজটা তোমরা একটু ভেবেচিন্তে আনসার করো, দেখো পারা যায় কিনা। ওকে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি হচ্ছে অপশন বি অ্যান্সার দিয়েছো, যেটা ভুল। এখানে বলা হয়েছে যে ডোমেইন নেম কি, এটা একটু বুঝতে হতো আমাদেরকে। আচ্ছা, আমি একটু দেখাই, এটা সমস্যা নেই, আমরা এখান থেকে শিখবো। দেখো, আমরা ব্রাউজারে গিয়ে যখন হচ্ছে কোনো একটা ওয়েবসাইটকে সার্চ করি, তখন আমাদের কি করতে হয়? ওই ওয়েবসাইটের যে নাম আছে সেই নাম দিয়ে আমাদেরকে হচ্ছে ওয়েবসাইটটাকে সার্চ করতে হয় ব্রাউজার থেকে। ঠিক আছে। তো তুমি যে ওয়েবসাইটের একটা নাম দিচ্ছ এখানে, যেমন আমরা উদ্ভাস ওয়েবসাইটটা যখন সার্চ করি তখন আমরা এরকম লিখি যে www.udbhas.com। তো এই যে udbhas.com, এই অ্যাড্রেস যেটা আমরা এখানে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য ডোমেইন নেম হিসেবে কাজ করে। ঠিক আছে, অর্থাৎ ওয়েবসাইটের একটা পরিচয় পরিচয় হিসেবে কাজ করে এই udbhas.com। ঠিক আছে, তোমার আমার যেরকম নাম আছে, ওয়েবসাইটের একটা নাম থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে তার ডোমেইন নেম। ঠিক আছে। তো এই নামগুলো দিয়ে কোনো একটা ওয়েবসাইটকে আমরা ওয়েব ব্রাউজারের মাধ্যমে খুঁজে পেতে পারি। ঠিক আছে। এখন একটা কোশ্চেন আসতে পারে যে তোমার এই ডোমেইন নাম কি ইউনিক হয় কিনা? এক্স্যাক্টলি, এটা ইউনিক হয়। এটা কখনোই কি হবে না যে আমাদের একাধিক ইউজারের জন্য এটা কখনোই সেম হবে না। ঠিক আছে। ওকে। সো আমরা যেটা দেখলাম যে আমাদের ডোমেইন নেম এটা হচ্ছে ইউনিক হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউনিক হবে। ওকে, কি হবে? ইউনিক। তো তুমি যখন ডোমেইন নেম রেজিস্ট্রেশন করবা, একটা ওয়েবসাইট ডিজাইনিং এর সময় কি করতে হয়, যে ওয়েবসাইটের ডোমেইন নেম নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। ঠিক আছে, কারণ ডোমেইন নেমটাকে ইউনিক হতে হবে। একবার এই যে udbhas.com নামের যখন একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, এরপরে কেউ চাইলে আর এই সেম নামের ডোমেইন নেম ইউজ করতে পারবে না। ঠিক আছে, বোঝা গেছে? ওকে। তো আমাদের এখানে কারেক্ট আনসার হবে udbhas.com, সরি udbhas.com না, আমাদের ডোমেইন নেম। তো আমি লিডার বোর্ডটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো শিহাব হচ্ছে সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপরে সুমিয়া, তাওহিদ, আফনান, মাহতাব, রেদওয়ান, নবী, আফিয়া, প্রাপ্তি, প্রমি এবং আরো অনেকে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। এরপরে হচ্ছে আমাদের আরো দুইটা টার্ম এখানে আছে, দেখো। একটা হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস, আর একটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস। খুবই সহজ জিনিস, যে আমাদের কোনো একটা ডিভাইস যখন তৈরি করা হয়, কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস যখন তৈরি করা হয়, সেটা কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, যাই হোক। তো এরকম কোনো একটা ডিভাইস যখন তৈরি করা হয়, তখন তার একটা ইউনিক অ্যাড্রেস দেওয়া হয়, একটা ইউনিক অ্যাড্রেস দেওয়া হয়। এই অ্যাড্রেসটাকে আমরা বলি হচ্ছে, এই অ্যাড্রেসটাকে আমরা বলি হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, এই অ্যাড্রেসটাকে আমরা বলি হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তো তুমি যে ডেস্কটপ বা
ডিভাইসটা ইউজ করতেছো এরও কিন্তু একটা ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস আছে, ঠিক আছে? এই অ্যাড্রেসগুলো দিয়ে আমরা প্রত্যেকটা ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, বুঝা গেছে? আচ্ছা, আর ওয়েব অ্যাড্রেসটা কি? ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে যে এই যে যে আমাদের ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলোর যে কমপ্লিট অ্যাড্রেস, সেই কমপ্লিট অ্যাড্রেসকে আমরা বলতেছি হচ্ছে ভাই ওয়েব অ্যাড্রেস, বা এটাকে ইউআরএলও বলা হয়। ইউআরএল, যেটার ফুল মিনিং হচ্ছে ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটকে আমরা যদি খুঁজে পেতে চাই তখন তার যে কমপ্লিট যে পরিচয় বা কমপ্লিট যে অ্যাড্রেসটা দেওয়া লাগে সেটাকে আমরা বলি ওয়েব অ্যাড্রেস, ঠিক আছে? তো আমি একটু দেখাই। দেখো আমাদের এই যে উদ্ভাস.com যখন আমরা লিখি তখন ওই অ্যাড্রেসটা কিভাবে আসে একটু চিন্তা করো তো। এই যে এইভাবে আসে না, এইচটিটিপি এরপর একটা কোলন দিয়ে দুইটা স্ল্যাশ, তারপরে হচ্ছে আমাদের এরকম ভাবে আসে তোমার হচ্ছে www.udbhas.com। তো দেখো এরকম একটা কমপ্লিট অ্যাড্রেস আসে, তাই না? খেয়াল করছো তো, এরকম একটা কমপ্লিট অ্যাড্রেস আসে। তো এই যে যে অ্যাড্রেসটা আসতেছে তোমার কোনো একটা ওয়েবসাইটের জন্য, এটাকে আমরা বলবো ওই ওয়েবসাইটের কি বলতো ওয়েব অ্যাড্রেস। তাহলে ওয়েব অ্যাড্রেস দিয়ে আমরা যেটা করতে পারি, কোনো একটা ওয়েবসাইটকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, বোঝা গেল? ওয়েবসাইট দিয়ে ওয়েব অ্যাড্রেস দিয়ে আমরা হচ্ছে ওয়েবসাইটকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। আর ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমরা এই যে কম্পিউটার বা কোনো হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসকে আমরা হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। তাহলে দুইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই পোলের অ্যান্সারটা তোমরা করার চেষ্টা করো, আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি। ওকে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন সি। সো এখানে ছিল যে ওয়েবসাইটের একক ঠিকানা, এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের এই যে ইউআরএল, ঠিক আছে? একটু আগে বলেছিলাম ওইটাই। তাহলে আমরা একটু এখন লিডার বোর্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিই। সো এখানে দেখা যাচ্ছে আইরিন হচ্ছে সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপরে সন্ধি, তাসনিম, মাহতাব, নাফিজ, ইয়ানুর, সুরাহা, পিঙ্কি, তুহিন, ইমরান এবং আরো অনেকে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কিছু কোশ্চেন পাচ্ছি। তোমার আরাফ জিজ্ঞাসা করেছে যে ম্যাকের ফুল মিনিং কি? ম্যাকের ফুল মিনিং হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে? এরপর সুয়াদ বলেছো যে এইচটিটিপি আর এইচটিটিপি এস কি সেম কিনা? উত্তর হচ্ছে যে না, এইচটিটিপি এসটা হচ্ছে যে সিকিউর, ঠিক আছে? অর্থাৎ এখানে কিছু প্রাইভেসির বিষয় মেনটেন করা হয় এইচটিটিপি এস এ। হ্যাঁ, ইউআরএল ইউনিক হয়। ওকে, ঠিক আছে। এরপরে আমরা আরো কিছু টার্ম দেখব, এগুলো অনেকটাই হচ্ছে আমরা কভার করে ফেলেছি। যেমন ইউআরএল এর বিষয়টা বলেছি, দেখো এই যে এখানে একটা ইউআরএল দেওয়া আছে তোমার জন্য। তো আশা করি বুঝতে পারছি যে উদ্ভাসের জন্য যদি আমরা ইউআরএলটা দেখি তাহলে এই যে এটা হচ্ছে ইউআরএল। এরপরে দেখো আইপি অ্যাড্রেস, এটা আমাদের জন্য নতুন। আইপি অ্যাড্রেসটা কি? এটার ফুল মিনিংটা হচ্ছে এরকম, আইপি স্ট্যান্ডস ফর ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল। সো আইপি দিয়ে কি বোঝানো হয়, আইপি অ্যাড্রেস দিয়ে কি বোঝানো হয়? যে আমরা যখন ইন্টারনেটে কোনো একটা ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই তখন আমাদের কোন অ্যাড্রেসটা প্রয়োজন হয়? ম্যাক অ্যাড্রেস? উত্তর হচ্ছে যে না, ম্যাক অ্যাড্রেস কিন্তু একটা ফিজিক্যাল অ্যাড্রেস, এটা কিন্তু ইন্টারনেটের সাথে কোনো কানেকশন নাই। এটা তোমাকে বুঝতে হবে, ম্যাক অ্যাড্রেসের সাথে ইন্টারনেটের কোনো কানেকশন নাই। ইন্টারনেটে আমি যখন কোনো একটা ডিভাইসকে অ্যাটাচ করব, ইন্টারনেটে আমি যখন কোনো একটা ডিভাইসকে তোমার কানেক্ট করব, তখন ওই ডিভাইসটা যেই অ্যাড্রেস হোল্ড করবে সেই অ্যাড্রেসকে আমরা বলতেছি হচ্ছে আইপি অ্যাড্রেস। যেমন আমার নাম রিফাত, এটা আমার জেনারেল পরিচয়, তাই না? এটা আমার পরিচয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমার নাম। এখন আমি যখন আমার শিক্ষা প্রতিষ্ঠানে যাই, বুয়েটে যাই, তখন আমার কিন্তু পরিচয়টা এরকম হয় যে আমি একটা স্টুডেন্ট, আমার একটা স্টুডেন্ট আইডি আছে। তাহলে আমি একই মানুষ, আমার বিভিন্ন জায়গায় পরিচয় বিভিন্ন রকম হতে পারে। সো একইভাবে চিন্তা করলে আমাদের যেই ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে, কম্পিউটার, ল্যাপটপ, এগুলোর এক একটা ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস থাকে। এই ডিভাইসগুলি যখন পরবর্তীতে ইন্টারনেটে কানেক্টেড হয় তখন তাদের একটা নতুন অ্যাড্রেস আসে, সেটাকে আমরা বলি হচ্ছে আইপি অ্যাড্রেস।
তো আইপি অ্যাড্রেস দেখতে কেমন হয়, এই যে আইপি অ্যাড্রেস দেখতে হয় এমন, ঠিক আছে। এই যে দেখো কিছু নাম্বার পাশাপাশি লেখা হয়েছে মাঝখানে ডট দিয়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসের মাধ্যমেই কিন্তু আমরা এক ডিভাইস আরেক ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারি, ঠিক আছে, কথাবার্তা বলতে পারি। আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা কথাবার্তা বলতে পারি বা এক ডিভাইস আরেক ডিভাইসের সাথে কানেক্ট হইতে পারি, ঠিক আছে। এখন আমাদের যে ওয়েবসাইটগুলো হচ্ছে তোমার সার্ভারে যে ওয়েবসাইটগুলো রাখা হয় সেগুলোকে কিন্তু এক একটা পার্টিকুলার ডোমেইন নেম দিয়ে রাখা হয়, তাই না। যেমন এই যে উদ্ভাস.com, এটা হচ্ছে আমাদের উদ্ভাসের জন্য কি বলতো ডোমেইন নেম। আর এটা হচ্ছে আমি এই যে পুরাটা যেটা লিখছি, এই যে পুরাটা যেটা লেখা আছে এখানে এইচটিটিপি দিয়ে পুরো যে জিনিসটা লেখা আছে এটা হচ্ছে তার ইউআরএল, বোঝা গেল, ইউআরএল। এখন দেখো এই যে যে উদ্ভাসের ওয়েবসাইটটা এটা কোনো একটা সার্ভারে রাখা আছে, তাই না, বলো তো, কোনো একটা সার্ভারে রাখা আছে না। তো যেই সার্ভারে রাখা আছে, ধরো সেই সার্ভারের আইপি অ্যাড্রেসটা হচ্ছে এই যে আমার এখানে লেখা আছে। এখন তুমি একটু চিন্তা করো, ভালো করে খেয়াল করে, নাহলে কিন্তু এটা বোঝাটা কঠিন হয়ে যেতে পারে, যে আমাদের উদ্ভাস যেই সার্ভারে রাখা আছে ওই সার্ভারের একটা অ্যাড্রেস আছে, এবং সেটা কি অ্যাড্রেস বলতেছি আমি, আইপি অ্যাড্রেস। এই যে আইপি অ্যাড্রেসটা ধরো এরকম আছে। এখন আমি আমার মোবাইল দিয়ে বা আমার কম্পিউটার দিয়ে যখন উদ্ভাসের এই ওয়েবসাইটটা খুঁজে পেতে যাব, তখন আমার এই যে এই আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসে নক করা উচিত না। কিন্তু আমরা কি তাই করি, আমরা কি এরকম নাম্বার লিখি? উত্তর হচ্ছে যে এটা করা যেতে পারে, এরকম নাম্বার লেখা যেতে পারে, কিন্তু আমরা এটা করি না। আমরা কি করি, যে এরকম নাম দিয়ে সার্চ করি, উদ্ভাস.com এটা লিখে সার্চ করি। তাহলে আমরা কিভাবে এই সার্ভারে পৌঁছে যাই, যেই সার্ভারে হচ্ছে উদ্ভাসের তোমার ওয়েবসাইটটা রাখা আছে, ওই সার্ভারে কিভাবে এই নাম দিয়ে পৌঁছে যাই, ডোমেইন নাম দিয়ে কিভাবে আমরা এই সার্ভারে পৌঁছে যাই, ঠিক আছে। উত্তর হচ্ছে যে তোমার মাঝখানে এরকম ডিএনএস একটা সিস্টেম থাকে। ডিএনএস সিস্টেম কি করে দেখো, আমাদের ডিএনএস একটা, এটা হচ্ছে একটা বেসিক্যালি ডিএনএস নিজেও একটা সার্ভার বা কম্পিউটার। এ কি করে জানো, এ হচ্ছে তোমার ইউজারের কাছ থেকে তোমার ডোমেইন নেম ইনপুট নেয়। অর্থাৎ আমি তুমি যারা হচ্ছে এই নাম্বার মুখস্থ রাখতে পারি না, উদ্ভাসের জন্য আইপি অ্যাড্রেস কত এটা আমরা মুখস্থ রাখতে পারি না, তাহলে আমরা কি করি, আমরা উদ্ভাসের যে ডোমেইন নেম এইটা দিয়ে হচ্ছে আমরা ব্রাউজারে সার্চ করি। ব্রাউজার তখন এই ডিএনএস সার্ভারে গিয়ে এই ডোমেইন নেমের যে আইপি অ্যাড্রেস সেটা সে খুঁজে বের করে, এবং খুঁজে বের করে পরবর্তীতে ওই আইপি অ্যাড্রেসে তোমাকে পৌঁছে দেয়। তাহলে বিষয়টা ঘটনা কি দাঁড়ালো বলো, ঘটনা দাঁড়ালো যে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট যেই সার্ভারে রাখা আছে ওই সার্ভারের একটা আইপি অ্যাড্রেস আছে, ঠিক আছে, ওই সার্ভারের একটা আইপি অ্যাড্রেস আছে। আমি তুমি যদি ওই ওয়েবসাইটটা খুঁজে পেতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত, আমাদের ওই আইপি অ্যাড্রেস দিয়ে খোঁজা উচিত। যেমন উদ্ভাসের আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, তো আমরা উদ্ভাসের ওয়েবসাইটে যাইতে চাইলে আমাদের এই আইপি অ্যাড্রেস দিয়ে খোঁজা উচিত। কিন্তু আমরা কি তাই করি, করি না কেন, কারণ এগুলো কঠিন, মনে রাখা কঠিন। তাহলে আমাদের উপায়টা কি, আমাদের জন্য সহজ, আমাদের মতো সহজ সরল মানুষদের জন্য উপায় কি, উপায় হচ্ছে যে আমাদের এরকম একটা ডোমেইন নেম দিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই আইপি অ্যাড্রেসের এগেইনস্টে একটা নাম দিয়ে দেওয়া হয়, আমরা ওই নাম দিয়ে খুঁজি। এই যে ওই নাম দিয়ে আমরা ইউজাররা খুঁজি। এরপর ওই নামের যে এগেইনস্টে যে আইপি অ্যাড্রেসটা আছে ওই আইপি অ্যাড্রেসটা কে বের করে দেয়, বের করে দেয় ডিএনএস। এটা আমার তোমার করা লাগে না, ডিএনএস করে দেয়। সো ডিএনএস হচ্ছে ওই নামের এগেইনস্টে আইপি অ্যাড্রেস বের করে ওই ওয়েবসাইটে তোমাকে পৌঁছে দেয়, ঠিক আছে, মানে এই আইপি অ্যাড্রেস যেই ওয়েবসাইটের জন্য সেই ওয়েবসাইটে পৌঁছে দেয়। তাহলে আমরা এই যে কতগুলো জিনিস শিখে ফেললাম, ইউআরএল, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম এবং ডিএনএস, ঠিক আছে। ওকে, কারো কি এখানে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, নয়ন বলতেছো যে গুগলে সার্চ আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করছো কিন্তু প্রবলেম হয়েছে, এই আইপি অ্যাড্রেস দিও না, তোমাকে হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস দিতে হবে, এগুলো হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। আচ্ছা, এখানে একটু বিষয় আছে। যাই হোক, তবে আইপি অ্যাড্রেস দিয়ে চাইলে খুঁজে বের করা যায়, ঠিক আছে, আইপি অ্যাড্রেস দিয়ে তুমি চাইলে ওয়েবসাইট খুঁজে বের করতে পারবা। ওকে, সো আমরা হচ্ছে এই পোলটা দেখে তারপরে সামনে আগাই। তো তোমরা হচ্ছে এটা ঝটপট অ্যান্সার দিয়ে ফেলো। আচ্ছা,
আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার করেছো অপশন ডি। কোশ্চেনটা ছিল যে ওয়েবসাইট পাবলিশ করার জন্য এমন একটি সার্ভার কম্পিউটার রাখতে হয় যা, এই যে সার্ভার কম্পিউটারের বৈশিষ্ট্য কি হয় ওইটা তোমাকে এখানে বলে দেওয়া আছে। সো ফার্স্ট স্টেটমেন্টে বলা আছে সর্বক্ষণ সচল থাকতে হবে। এক্স্যাক্টলি, সার্ভারকে কিন্তু 24/7 অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হয়, আদারওয়াইজ ওই সার্ভারটা কিন্তু তোমাকে সার্ভ করতে পারবে না, তোমার রিকোয়েস্ট সার্ভ করতে পারবে না। এরপরে বলা আছে সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত হবে। হ্যাঁ অবশ্যই, ইন্টারনেটের সাথে যুক্ত না থাকলে তুমি কিভাবে অ্যাক্সেস করবা। এরপর পাবলিক আইপি অ্যাড্রেস থাকতে হবে। এক্স্যাক্টলি, একটু আগে যেটা বললাম, পাবলিক আইপি অ্যাড্রেস থাকলে তাহলে ইন্টারনেটের মাধ্যমে ওই আইপি অ্যাড্রেসের এগেনস্টে যে ডোমেইন নেম আছে ওই ডোমেইন নেম দিয়ে তুমি হচ্ছে ওই সার্ভার ওই ওয়েবসাইটটাকে খুঁজতে পারবা। ঠিক আছে, তো তিনটাই কারেক্ট, অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমি লিডার বোর্ডটা তোমাদের সাথে শেয়ার করি। সন্ধি হচ্ছে সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছে, এরপরে রিমি, রীতি, সাকিব, নওশিন, তানহা, মুকিত, ওয়ারিশা, পলল, বুশরা এবং আরো অনেকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কিছু কোশ্চেন পেয়েছি। ডিএনএস এর ফুল ফর্ম জিজ্ঞেস করেছো। ডিএনএস হচ্ছে ভাই ডোমেইন নেম সিস্টেম। ঠিক আছে, এরপরে বলেছো এইচটিটিপি এর পরে স্ল্যাশ দিই কেন, এটা নিয়ম ভাইয়া। আচ্ছা, আর হচ্ছে IPv4 IPv6 নিয়ে হচ্ছে কোশ্চেন করেছো। IPv4 হচ্ছে একটা ভার্সন। এই যে আমরা একটু আগে যেই হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস গুলো লিখেছি না, এটা হচ্ছে IPv4, যেখানে হচ্ছে যেরকম 4টা নাম্বার ডট ডট দিয়ে লেখা হয়। আর IPv6 হচ্ছে 6টা নাম্বার এরকম ডট ডট দিয়ে লেখা হয়। ঠিক আছে, IPv6 দিয়ে বেশি সংখ্যক আইপি অ্যাড্রেস লেখা যায়, এটাই পার্থক্য। আচ্ছা, টপ লেভেল ডোমেইন নিয়ে কোশ্চেন করেছিলা। তো টপ লেভেল ডোমেইন হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের টাইপ বোঝানোর জন্য একটা ডোমেইন ইউজ করা হয়, সেটাকে আমরা বলি টপ লেভেল ডোমেইন। যেমন এই যে udbhas.com, এখানে উদ্ভাস তো হচ্ছে ভাই নাম, আর তার সাথে যে ডট কম এটা হচ্ছে ওয়েবসাইটটার টাইপ বোঝায়। ঠিক আছে, এরকম হচ্ছে ডট ওআরজি অর্গানাইজেশন, ডট এডু এডুকেশন, গভর্নমেন্ট, মিলিটারি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, এরকম ভাবে হচ্ছে তোমার ওয়েবসাইটের টাইপ বোঝানোর জন্য, ওয়েবসাইটের টাইপ বোঝানোর জন্য কি করা হয়, তোমার হচ্ছে এরকম একটা নামের পাশে ডট দিয়ে একটা টপ লেভেল ডোমেইন অ্যাসাইন করা হয়। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারি যে ওয়েবসাইটের টাইপ কি। যেমন ডট এডু দেওয়ার অর্থ হচ্ছে যে আমাদের এটা বোঝাচ্ছে এডুকেশনাল ওয়েবসাইট। ঠিক আছে, ওকে। আরো কিছু দেওয়া হয়, যেরকম অনেক সময় যে কান্ট্রি ডোমেইনও দেওয়া হয়, দেখবা যে ডট এডু ডট বিডি, এটা হচ্ছে কান্ট্রি ডোমেইন, অর্থাৎ এটা কোন দেশের, অর্থাৎ ওয়েবসাইটের কিছু ইউনিক ইউনিক পরিচয় এখানে ওয়েব অ্যাড্রেসের মধ্যে দেওয়া থাকে। ঠিক আছে, ওকে। তো আমাদের এখন একটা ব্রেক আসতেছে। আমরা মূলত ম্যাক্সিমাম জিনিস কভার করে ফেলেছি। সো আমরা হচ্ছে এখন 5 মিনিট একটা ব্রেক নিব। 7টা 20 বাজে, 7টা 25 পর্যন্ত তোমাদের একটা ব্রেক থাকবে। তো ব্রেক শেষে হচ্ছে আমরা বাকি জিনিসপত্র কভার করব।
আচ্ছা, সো আমাদের ব্রেক শেষে আবার ফিরে এসেছি। তো আমি হচ্ছে ফার্স্টেই কিছু কোশ্চেন নিচ্ছি। ফারিহা বলেছিল যে বানান ভুল হলে ডিএনএস আইপি খুঁজে কেমনে, এটা হচ্ছে ওয়েব ব্রাউজারের মেকানিজম আছে, সে বুঝে কাছাকাছি ওয়েবসাইট হচ্ছে তোমাকে তখন শো করে, লিস্ট অফ ওয়েবসাইট তোমাকে শো করে, ঠিক আছে। আচ্ছা, ডট কম এর ফুল মিনিং জিজ্ঞাসা করেছিল। ডট কম হচ্ছে কমার্শিয়াল, ঠিক আছে। উদ্ভাস ডট এডু নাই কেন, কারণ উদ্ভাস কমার্শিয়াল, এই কারণে হচ্ছে তোমার এখানে উদ্ভাস ডট কম। মিলটা হচ্ছে মিলিটারি, ডিএনএস হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। সার্ভার আর ডাটাবেজের মধ্যে পার্থক্য কি? সার্ভার হচ্ছে পুরো ব্যাকএন্ড সিস্টেমটাকে বলা হয়, ওই ব্যাকএন্ড সিস্টেমের একটা পার্ট হচ্ছে ডেটাবেস, মানে যেখানে ডেটা স্টোর করে রাখা হয়, ঠিক আছে। ওয়াজিহা বলছো ওয়েব পেজ আর হোম পেজ কি সেম? এখনই দেখবো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পড়াশোনায় ব্যাক করি। তো আমাদের এখন যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ভাই ওয়েবসাইটের বেসিক কাঠামো, ঠিক আছে। একটা ওয়েবসাইটের মধ্যে মূলত কি থাকে বলতো? মূলত থাকে হচ্ছে কিছু ওয়েব পেজ। একটা ওয়েবসাইট হচ্ছে কিছু ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হয়, ওয়েব পেজের সমষ্টি। সো এই যে যে ওয়েব পেজগুলো থাকে, এই ওয়েব পেজগুলোর তোমার কাজ এবং অবস্থানের উপর ভিত্তি করে তাদেরকে তিন ভাগে ভাগ করা যায়। তো এই ভাগগুলো হচ্ছে তোমার শুরুতেই দেখানো আছে, যেটা সেটা হচ্ছে মূল পেজ বা হোম পেজ, ঠিক আছে। অর্থাৎ তুমি যখন উদ্ভাস ডট কম লিখে সার্চ দিয়েছো, তুমি যখন এই যে উদ্ভাস ডট কম, ডাব্লিউ দিলাম না, উদ্ভাস ডট কম লিখে তুমি যখন সার্চ করেছো, তখন তুমি যেই পেজে এসে ল্যান্ড করেছো, অর্থাৎ তোমার সামনে যেই পেজটা ওয়েবসাইটে অ্যাক্সেস করার পর বা ওয়েবসাইটে ক্লিক করার পর তুমি যেই পেজটা সর্বপ্রথম দেখতে পেয়েছো, ওইটা হচ্ছে আমাদের হোম পেজ, ঠিক আছে। তুমি যেই পেজে এসে ল্যান্ড করেছো সেটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে। তুহিন জিজ্ঞেস করতেছো উদ্ভাস ডট এডু না কেন? কারণ ওই যে বললাম যে ডট কম দেওয়া হয়েছে কমার্শিয়ালের কারণে, ব্যবসায়িক প্রতিষ্ঠান। সো এখানে আমাদের উদ্ভাস ডট কম সার্চ করার পরে যেই পেজে এসে তুমি ল্যান্ড করবা সেটা হচ্ছে আমাদের হোম পেজ, ঠিক আছে। ওকে, সো হোম পেজে আমরা কোনো একটা ওয়েবসাইটের বেসিক ইনফরমেশনগুলো, মানে ওয়েবসাইটটা তোমাকে কি সার্ভিস বা কি ইনফরমেশন প্রোভাইড করবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই হোম পেজে দেখতে পাই, ঠিক আছে। ওয়েবসাইটটার কাজ কি, ফিচার কি, এই জিনিসগুলো হচ্ছে মূলত হোম পেজে থাকে, বা ওইখানে একটা লগ ইন অপশনও থাকে। সো আমরা যেরকম একটা লগ ইন অপশন পাই, সো ওই লগ ইন অপশনে হচ্ছে আমরা ইউজার আইডি তারপরে পাসওয়ার্ড এগুলো দিয়ে লগ ইন করতে পারি। এরপর লগ ইন করার পরে কি হয় বলতো? লগ ইন করার পরে আমাদের সামনে তিন ধরনের পেজ আসে। যেমন তুমি চিন্তা করো যে তোমার সামনে উদ্ভাসে লগ ইন করার পর কি কি জিনিস আসে, ড্যাশবোর্ডে কি কি জিনিস আসে। তোমার সামনে ধরো যে ক্লাসের একটা অপশন আসে, এরপর তোমার সামনে ধরো এক্সামের একটা অপশন আসে, এরপর ধরো তোমার সামনে রুটিনের একটা অপশন আসে, রুটিন, ঠিক আছে, রুটিনের একটা অপশন আসে। তো এই যে যে তিনটা আলাদা আলাদা অপশন আছে, এই অপশনগুলোর যে কোনো একটাতে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু তুমি যে কোনো একটা পেজে চলে যাবা, ঠিক আছে। সো এই যে দেখো তিনটা ভাগে আমাদের হোম পেজ, সেটা কিন্তু তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? তো এরকম ভাবে ভাগ হয়ে গেল। তো এই যে যে আমাদের হোম পেজ থেকে যে পেজগুলো আসতেছে, হোম পেজ থেকে যে পেজগুলো আসতেছে ভাই, এদেরকে আমরা বলি হচ্ছে যে এইগুলো হচ্ছে আমাদের কি বলতো, এগুলো হচ্ছে আমাদের মূল ধারার পেজ বা মেইন সেকশন পেজ, ঠিক আছে। এই যে মূল ধারার পেজ, এগুলোকে আমরা বলি হচ্ছে মূল ধারার পেজ বা মেইন সেকশন পেজ। ওকে, এরপর ধরো তুমি ক্লাসের আন্ডারে কি পাও? ক্লাসের আন্ডারে তুমি পাও হচ্ছে ধরো ভাই লাইভ ক্লাস পাও, তারপরে পাস্ট ক্লাস পাও, এরকম আরো কিছু অপশন পাও। সো এইগুলোর যে কোনো একটাতে ক্লিক করলে তুমি হচ্ছে পরবর্তীতে অন্য পেজে, যে মেইন সেকশন পেজ থেকে আবার অন্য সেকশনে চলে যাবে, অন্য সেকশনের পেজে চলে যাবে। সেইগুলোকে আমরা বলি তখন যে আমাদের মেইন সেকশনের আন্ডারে যেই পেজগুলো আছে এগুলো হচ্ছে সাব সেকশন পেজ বা উপধারার পেজ, ঠিক আছে। তাহলে আমাদের ওয়েবসাইটে যে পেজগুলো আছে, এই পেজগুলো কোন অর্ডারে সাজানো থাকে? একদম শুরুতে থাকে হচ্ছে ভাই হোম পেজ, একদম শুরুতে থাকে হচ্ছে হোম পেজ। এরপর হোম পেজ থেকে আমরা যাই হচ্ছে মূল ধারার পেজ বা মেইন সেকশনের পেজগুলোতে, এরপর সেখান থেকে আমরা যাই হচ্ছে সাবসেকশনের যে পেজগুলো আছে সেগুলোতে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল অর্ডারে স্ট্রাকচারটা সাজানো থাকে। তুহিন বলছো উদ্ভাসের হোম পেজে জয়েন নাও অপশন আছে। আমি একটা উদাহরণ দিছি, ঠিক আছে, একদম হুবহু মিলবে তা না, উদাহরণ দিছি জাস্ট। ওকে, তাহলে আমরা এখন
এই ওয়েবসাইটের কিছু স্ট্রাকচার দেখব, ঠিক আছে? মূলত 3টা উদাহরণ আমরা এখানে দেখব। তো তিন ধরনের কাঠামো আমরা দেখব, এর বাইরেও আরো কাঠামো আছে, ঠিক আছে? সো ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে লিনিয়ার কাঠামো, বা এটাকে আমরা বলি লিনিয়ার স্ট্রাকচার। সো লিনিয়ার স্ট্রাকচারে পেজগুলো কিভাবে পরস্পরের সাথে কানেক্টেড থাকে এই জিনিসটা আমরা একটু দেখি এখন। দেখো যে আমাদের এইখানে যে পেজগুলো থাকবে সেগুলো কিভাবে কানেক্টেড থাকবে, যে আমরা প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজে যেতে পারবো, এরপর দ্বিতীয় পেজ থেকে তৃতীয় পেজে যেতে পারবো, তৃতীয় পেজ থেকে চতুর্থ পেজে যেতে পারবো। অর্থাৎ একটা একটা করে সিরিয়ালি আমরা সামনে যেতে পারবো, অথবা আমরা একটা একটা করে সিরিয়ালি পেছনে যেতে পারবো। তো এমন অর্ডারে বা এমন কানেকশনে যদি আমার পেজগুলো থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ার কাঠামো বা লিনিয়ার স্ট্রাকচার, ঠিক আছে? তো আমাদের উদ্ভাসের ধরো ওয়েবসাইটে যদি এরকম থাকতো যে তুমি শুরুতে হোম পেজে আসছো, হোম পেজ থেকে তারপর তুমি পরবর্তীতে যেতে পারতেছো কোন পেজে, তুমি যেতে পারতেছো হচ্ছে ধরো যে তোমার ক্লাসের পেজে, ক্লাস থেকে পরবর্তীতে যেতে পারতেছো এক্সামের পেজে, এক্সাম থেকে পরবর্তীতে যেতে পারতেছো রুটিনের পেজে। তো এরকম স্ট্রাকচারে যদি আমাদের পেজগুলো সাজানো থাকতো তখন সেটাকে আমরা বলতাম লিনিয়ার কাঠামো বা লিনিয়ার স্ট্রাকচার। এখন দেখো এই অর্ডারে সাজালে সমস্যা কোথায়? সমস্যাটা খুবই স্পষ্ট, খুবই স্পষ্ট। সেটা হচ্ছে যে ধরো আমার হোম থেকে যেতে হবে এক্সাম পেজে, হোম থেকে ধরো এক্সাম পেজে যেতে হবে, তাহলে কি আমরা ডিরেক্ট যেতে পারবো? বলো তো, পারবো? উত্তর হচ্ছে না, পারবো না। কি করতে হবে? আমাদের প্রথমে হোম থেকে ক্লাসে যেতে হবে, ক্লাস থেকে এক্সামে যেতে হবে। এই যে 2 ধাপে আমরা হোম পেজ থেকে এক্সাম পেজে যেতে পারবো। আমরা কিন্তু ডিরেক্ট পারলাম না, ডিরেক্ট আমরা কিন্তু হোম থেকে এক্সাম পেজে যেতে পারলাম না, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে মেইন প্রবলেম, যে তোমার যদি কোনো একটা পেজ থেকে দূরবর্তী কোনো পেজে যেতে হয় তাহলে তোমাকে কয়েকটা ধাপে যেতে হবে, ঠিক আছে? এটা একটা প্রবলেম। আর সুবিধা হচ্ছে তোমার যদি ওয়েবসাইটটা মানে ডিজাইনই এরকম হয়, কিছু ওয়েবসাইট এরকম থাকে না যে তোমার সিকোয়েন্সিয়ালি যাইতে হয়। যেমন ধরো যে তুমি এরকম একটা ওয়েবসাইট ডিজাইন করছো যে বা ধরো উদ্ভাসেরই একটা এরকম ধরো ফিচার আছে যে তুমি হচ্ছে কিছু পরীক্ষা দিবা, ঠিক আছে? তো পরীক্ষাগুলো এরকম ভাবে ডিজাইন করা হয়েছে যে তুমি যদি কুইজ বা ধরো এটাকে বলি কুইজ না, টেস্ট, টেস্ট 1-এ যদি পাস করো তাহলে তোমাকে টেস্ট 2 নেওয়া হবে, এরপর টেস্ট 2 নিলে টেস্ট 2-তে পাস করলে টেস্ট 3 নেওয়া হবে, এইভাবে যাওয়া হবে, ঠিক আছে? ধরো এরকম ভাবে সাজানো আছে। তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে তোমার এই যে প্রথমে টেস্ট 1-এর পেজটা আসতে হবে, এরপরে টেস্ট 2, এরপরে টেস্ট 3। অর্থাৎ তোমার ওয়েবসাইট যদি এরকম ডিজাইন ডিমান্ড করে যে একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজ সিরিয়ালি কানেক্টেড, মানে একটার পরে একটা আসতে হবে, এরকম যদি ডিমান্ড হয় তখন লিনিয়ার কাঠামো ঠিক আছে। কিন্তু তোমার যদি এরকম অনেক সময় প্রয়োজন হয় যে এক পেজ থেকে অন্য পেজে, দূরের কোন একটা পেজে হঠাৎ যাইতে হইতে পারে, যেমন এখানে আমাদের হোম পেজ থেকে রুটিন পেজ দেখার প্রয়োজন হইতেই পারে, কেউ চাইতেই পারে যে আমি হোম পেজ থেকে ডিরেক্ট রুটিন পেজে যাব। এখন তুমি যদি তাকে বলো যে না তোমাকে মাঝখানে ক্লাস এক্সাম এই পেজগুলো হয়ে যাইতে হবে, তাহলে সে কিন্তু বিরক্ত হয়ে যাবে, সে বলবে যে এই অযথা আমি এই পেজ কেন দেখবো, তাই না? তাহলে এটা কিন্তু আমাদের লিনিয়ার কাঠামোর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, নেক্সট নেক্সট ফার্স্ট এগুলো বুঝো নাই? এটা তো খুবই সহজ। যে নেক্সট বলতে বোঝানো হচ্ছে যে তুমি হোম পেজ থেকে নেক্সট একটা বাটন প্রেস করে ক্লাস পেজে যেতে পারো। এই যে নেক্সট নেক্সট বাটন কিছু থাকে, দেখবা এরকম কিছু ওয়েবসাইট এরকম থাকে যে যাদের হচ্ছে এরকম একটা বাটন থাকে, যে বাটনের উপরে লেখা থাকে নেক্সট। সো এইখানে প্রেস করলে তুমি হচ্ছে তখন কি করতে পারো, তুমি হচ্ছে তখন পরের পেজে চলে যেতে পারো, ঠিক আছে? এরকম কিছু ওয়েবসাইট থাকে, ঠিক আছে? কিছু ওয়েবসাইটের ডিজাইন এরকম থাকে। ওকে, এখন এই লিনিয়ার কাঠামোর যে সমস্যা, যে আমরা কোনো একটা পেজ থেকে দূরের পেজে যেতে চাইলে সেটা করতে পারি না, বা আমাদের এই যে অযথা কিছু মাঝখানের হচ্ছে কি করা লাগে, মাঝখানের কিছু হচ্ছে তোমার পেজ অ্যাক্সেস করা লাগে। সো এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের তখন আসলে হচ্ছে যে ট্রি কাঠামো বা ট্রি স্ট্রাকচার, এটাকে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারও বলা হয়। সো এই স্ট্রাকচারটা কেমন একটু দেখো। যে আমরা উদ্ভাসের এক্সাম্পলটাই নেই, যে ধরো উদ্ভাসের হোম পেজে আসি, এখন হোম পেজ থেকে আমার ধরো ইচ্ছা হলো যে আমি, আচ্ছা রাফি জিজ্ঞেস করছে যে সার্ভার বা ডেটাবেজের বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে কি হবে? তাহলে তো আমরা ওই ওয়েবসাইট আর অ্যাক্সেস করতে পারবো না, বা ওই সার্ভারে যে ওয়েবসাইটগুলো আছে ওগুলো অ্যাক্সেস করতে পারবো না। এই কারণেই বলা হয়েছে যে তোমার সার্ভারকে 24/7 অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ নয়ন যেটা বলছো কারেক্ট। সো আমাদের উদ্ভাসের কিছু এক্সাম্পল আমরা নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি উদ্ভাসের ওয়েবসাইট এরকম না, আমরা জাস্ট বোঝানোর জন্য।
তো ধরো উদ্ভাসের এই যে হোম পেজে আমরা ল্যান্ড করলাম, এরপর আমাদের হচ্ছে ক্লাস পেজে যেতে হবে। তাহলে আমরা কি করব, হোম পেজ থেকে ডিরেক্ট ক্লাস পেজে চলে যাব। এরপর ক্লাস পেজ থেকে যদি আমাদের ধরো লাইভ ক্লাসের পেজে যেতে হয়, তাহলে এই যে লাইভ ক্লাসের পেজে চলে যাব। পাস্ট ক্লাসের পেজে যেতে হলে পাস্ট ক্লাসের পেজে যাব। তাহলে এইখানে দেখো, আমরা যদি ধরো যে পাস্ট ক্লাস করতে চাই, তাহলে কিভাবে যেতে হবে? শুরুতে আমরা যাব হোমে, হোম থেকে আমরা যাব ক্লাসে, অর্থাৎ ইউজার জানে যে তাকে পাস্ট ক্লাস করতে হবে, এই কারণে সে ক্লাসে চলে যাবে, ক্লাসের পেজে চলে যাবে। এরপর ক্লাস থেকে সে পাস্ট ক্লাসে চলে যাবে। বুঝা গেছে? তো এইভাবে শুরুতেই সে হচ্ছে একটা ডিসিশন নেয় যে আমি ক্লাসের দিকে যাব নাকি এক্সামের দিকে যাব। সো সেই ডিসিশনের উপর বেস করে সে নির্দিষ্ট একটা দিকে পেজের যে স্ক্রলিং সেটা করতে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন তার যদি ধরো এক্সামের পেজগুলোকে অ্যাক্সেস করতে হয়, তাহলে সে কি করবে? শুরুতে হচ্ছে হোম পেজে থাকবে সে, এরপর হোম থেকে এক্সাম পেজে যাবে, এরপর এক্সাম পেজের আন্ডারে সে দুই ধরনের অপশন পাবে, লাইভ, পাস্ট। এই দুইটার সে যে কোনো একটা সে হচ্ছে সিলেক্ট করে সেই এক্সামের পেজটা হচ্ছে সে দেখতে পারবে। অর্থাৎ এই স্ট্রাকচারের সুবিধা যেটা, যে আমরা শুরুতে যেই পেজে আসি সেই পেজ থেকে আমরা ডিসিশন নিব যে আমরা কোন ফিচার অ্যাক্সেস করতে চাই, যেই ফিচার অ্যাক্সেস করতে চাই সেই দিকে চলে যাব। ঠিক আছে? অর্থাৎ আমাদেরকে ক্লাস করার জন্য বা ক্লাসের পেজ পাওয়ার জন্য কিন্তু এক্সামের পেজের থ্রুতে যেতে হচ্ছে না, যেটা লিনিয়ার স্ট্রাকচারে যেতে হইতেছিল। দেখো, লিনিয়ার স্ট্রাকচারে আমরা যদি এক্সাম পেজে যাইতে চাইতাম, তাহলে কিন্তু আমাদের ক্লাস পেজ হয়ে যাওয়া লাগতো, তাই না? কিন্তু এখন কিন্তু তা করা লাগতেছে না। তুমি হোম থেকে যদি এক্সাম পেজে যেতে চাও, হোম পেজ থেকে তুমি যদি এক্সাম পেজে যেতে চাও, তাহলে ডিরেক্ট যেতে পারবা। হোম পেজ থেকে ডিরেক্ট যাওয়ার সুযোগ আছে, আগের মতো কিন্তু নাই যে ক্লাস পেজ হয়ে যেতে হবে। তো এটা একটা সুবিধা। অসুবিধাটা কি? যে ধরো তুমি হচ্ছে যে লাইভ ক্লাসের পেজে আসো, ঠিক আছে? তুমি ধরো লাইভ ক্লাসের পেজে আসো, তো লাইভ ক্লাসের পেজ থেকে তুমি চাও যে আমি ডিরেক্ট পাস্ট এক্সামে চলে যাব। এইটা কি করতে পারবো কিনা? লাইভ ক্লাসের পেজে ধরো আমি আসি, সেখান থেকে আমি ডিরেক্ট এই স্ট্রাকচারে আমি ডিরেক্ট যদি পাস্ট এক্সামের পেজে চলে যেতে চাই, যে এই জায়গায় এই পেজে যদি যেতে চাই, আমি ডিরেক্ট কি সে করতে পারবো কিনা? উত্তর হচ্ছে যে না, পারবো না। কেন পারবো না? কারণ দেখো, এই লাইভ ক্লাসের পেজের সাথে এই পাস্ট এক্সামের পেজের কোনো সম্পর্ক নাই। তাহলে কিভাবে যেতে হবে? উত্তর হচ্ছে তুমি লাইভ ক্লাসের পেজ থেকে পিছনে যাবা। এই যে পিছনে যাওয়ার জন্য তোমাকে ওরকম একটা বাটন ক্লিক করতে হবে, তাহলে তুমি পিছনে ক্লাস পেজে যাবা। ক্লাস পেজ থেকে তুমি হচ্ছে পরে হোম পেজে যাবা। হোম পেজ থেকে তারপর হচ্ছে তুমি এক্সাম পেজে যেতে পারবা, এবং ফাইনালি এক্সাম পেজ থেকে তুমি হচ্ছে তোমার সেই পাস্ট এক্সাম পেজে যেতে পারবা। ঠিক আছে? সো এইটা একটা সমস্যা, যে আমরা যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যেতে পারি না। এই স্ট্রাকচারের এটাই একটা প্রবলেম। সুবিধাও যেমন আছে, আবার অসুবিধাও আছে। সো কোনো স্ট্রাকচারই যে পুরোপুরি খারাপ, পুরোপুরি ভালো, বিষয়টা এরকম না। সব কিছুরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। ঠিক আছে? ওকে, তাহলে এই যে সমস্যা, যে আমরা যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যেতে চাই, এই সমস্যা সমাধানের জন্যই আমাদের সামনে আসলো হচ্ছে ওয়েব লিঙ্ক পেজ, বা এটাকে আমরা নেটওয়ার্ক স্ট্রাকচারও বলি। ঠিক আছে? ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক স্ট্রাকচারও বলি। তো এখানে কি করা হয় দেখো, এখানে আমাদের সবগুলো পেজের সাথে কানেক্টেড অবস্থায় থাকে। অর্থাৎ আমরা যদি এরকম করি, ধরো যে আমরা হোম পেজ থেকে ডিরেক্ট হচ্ছে তোমার, এটা ধরো আমাদের পাস্ট এক্সাম, এই পেজে যেতে চাই, হোম পেজ থেকে ডিরেক্ট যেতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, পারবো, যদি আমাদের এখানে কানেকশন থাকে। ধরো এই যে একটা কানেকশন দিয়ে দিলাম, আমরা হচ্ছে ডিরেক্ট এই পেজে যেতে পারবো, এরকম একটা কানেকশন দিয়ে দিলাম। ঠিক আছে? এবং এটা এখানে থাকে, সামহাও মিসিং হয়ে গেছে, কিন্তু এটা থাকবে। তোমার ওয়েব লিঙ্ক স্ট্রাকচারের বৈশিষ্ট্যই হচ্ছে যে, আমি লিখে দিই, এটা হয়তো বা দেখে বোঝা যাচ্ছে না, সব পেজের সাথে কানেক্টেড, সব পেজ সবার সাথে কানেক্টেড। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই ওয়েব লিঙ্ক স্ট্রাকচারের বৈশিষ্ট্য। তাহলে আমরা এরকম যদি করতে চাই যে হোম পেজ থেকে ডিরেক্ট পাস্ট এক্সামে যেতে চাই, তাহলে এটা কিন্তু করতে পারবো। ওয়েব লিঙ্ক স্ট্রাকচারে এটা করার সুযোগ আছে। তো এটা একটা সুবিধা। কিন্তু সমস্যা কি বলতো? সমস্যা হচ্ছে যে এই স্ট্রাকচারটা অনেক কমপ্লেক্স। দেখতেই পারতেছো যে সবাই সবার সাথে কানেক্টেড। সো এরকম স্ট্রাকচার বানানোটাও ডিফিকাল্ট, সবার সাথে সবার কানেকশন দেওয়া এটা ডিফিকাল্ট এবং কমপ্লেক্স, মেনটেন করাও ঝামেলা। সো ইউজুয়ালি সবসময় যে ওয়েব লিঙ্ক স্ট্রাকচার ফলো করতে হবে কারণ এটা সবাই সবার সাথে কানেক্টেড, এরকম না। তোমার এরকম হইতে পারে না যে তোমার হোম পেজ থেকে ডিরেক্ট পাস্ট এক্সামে যাওয়ার দরকার নাই,
এরকম হইতে পারে। মানে এটা আসলে তোমার ওয়েবসাইটটা তুমি কিভাবে ডিজাইন করতে যাচ্ছ বা কোন উদ্দেশ্যে ডিজাইন করতে যাচ্ছ তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? সো এটার কোনো ডিরেক্ট অ্যান্সার এরকম ডিরেক্ট কোনো স্টেটমেন্ট এরকম দেওয়া যাবে না যে এই স্ট্রাকচারটাই সবচেয়ে ভালো, এইটাই সবচেয়ে বেশি ইউজ হয়, এরকম না। এক এক ক্ষেত্রে এক এক ধরনের স্ট্রাকচার ইউজ হয়, ঠিক আছে? সব কিছুরই ভালো খারাপ আছে। মাহিম বলছো ডিজাইন করবে কে? ডিজাইন হচ্ছে সফটওয়্যার ডেভেলপাররা করবে। ওকে। আকরাম বলছো 24/7 কি? 24/7 মানে হচ্ছে সপ্তাহে 24 ঘন্টা, মানে সব সময়। ওকে, তাহলে আমরা এইটা বুঝলাম। এরপরে আমাদের আরেকটা স্ট্রাকচার আছে, আমাদের পরে একটা কুইজ আছে। কুইজে যাওয়ার আগে আমি একটু এই স্ট্রাকচারটা সম্পর্কে সংক্ষেপে বলি। সেটা হচ্ছে আমাদের আরেক ধরনের স্ট্রাকচার আছে, এটাকে আমরা বলি হাইব্রিড স্ট্রাকচার। হাইব্রিড, ঠিক আছে? হাইব্রিড হাইব্রিড স্ট্রাকচারটা হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে যেই তিন ধরনের স্ট্রাকচার দেখলাম সেই তিন ধরনের স্ট্রাকচারের কম্বিনেশন, অর্থাৎ তিন ধরনের স্ট্রাকচারই যদি একসাথে থাকে তখন সেটাকে আমরা বলবো হাইব্রিড স্ট্রাকচার। ধরো এরকম আছে যে এখানে একটা হোম পেজ, সেই হোম পেজ থেকে দুইটা এরকম আলাদা আলাদা ব্রাঞ্চ তৈরি হয়, তাহলে বলো তো এটা কি স্ট্রাকচার? এতক্ষণ পর্যন্ত আমি যে আঁকলাম, এই যে তিনটা পেজ যে আমি আঁকলাম, এটা কি স্ট্রাকচার তৈরি করতেছে বলো তো? বলো। সো এইটা হচ্ছে আমাদের এখানে কি স্ট্রাকচার তৈরি করতেছে? এটা হচ্ছে আমাদের ট্রি স্ট্রাকচার তৈরি করতেছে, তাই না? এখন দেখো, আমি যদি এখন এইখান থেকে একটা লেয়ারে এরকম তৈরি করি যে আমাদের সাবসেকশনাল কিছু পেজ আছে, যেই পেজের মধ্যে এরকম কানেকশন আছে, এই যে এই সেকেন্ড লেয়ারের পেজ থেকে আমরা এই যে মানে এই পেজটা থেকে যদি পরবর্তী ধাপে যাই তাহলে আমরা যেই পেজগুলো পাচ্ছি সেই পেজগুলো কিন্তু আবার কিভাবে কানেক্টেড? এইখানে পেজগুলো দেখো, এটা কিন্তু লিনিয়ার, এই দেখো এটা কিন্তু লিনিয়ার, এইটা লিনিয়ার। আবার এই পুরাটার কথা যদি বলি, পুরাটা কিন্তু হচ্ছে আবার এই পুরাটা আবার কি বলতো, এই পুরা জিনিসটা হচ্ছে আমাদের হাইব্রিড। এটা কিন্তু হাইব্রিড কেন? কারণ এইখানে এই যে লিনিয়ারও আছে, আবার তুমি যদি খেয়াল করো এখানে আবার ট্রিও আছে। এই যে এই পর্যন্ত কিন্তু ট্রি, এটা কিন্তু আবার ট্রি, এটা হচ্ছে আমাদের ট্রি। এই যে এই পর্যন্ত এটা হচ্ছে ট্রি। তো একাধিক স্ট্রাকচার যখন একসাথে কোনো একটা তোমার ওয়েবসাইটের মধ্যে থাকবে তখন সেটাকে আমরা বলবো হাইব্রিড স্ট্রাকচার। বুঝা গেছে? সহজ জিনিস, নাম থেকেই বোঝা যায়। ওকে, তাহলে তোমাদের আজকের ক্লাসের লাস্ট কুইজটা আমি হচ্ছে লঞ্চ করে দিচ্ছি, তোমরা এটা অ্যান্সারটা সাবমিট করে দাও। আমি আর 10 সেকেন্ড সময় দিব, এর মধ্যে অ্যান্সারটা দিয়ে দাও। ওকে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি বলেছ অপশন ডি, কিন্তু এটা ভুল। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। কেন? দেখো, যে আমাদের এইখানে যে সার্কেল যেগুলো দেওয়া ছিল না, এগুলো হচ্ছে এক একটা পেজ। এই যে এক একটা পেজ হচ্ছে এখানে ইন্ডিকেট করা হয়েছে সার্কেল দিয়ে। আর তাদের মাঝের যে এজ দেখতে পাচ্ছ তুমি, এই যে এইটা, এটা বোঝানো হয়েছে তাদের মধ্যবর্তী কানেকশন, এই যে পেজগুলোর মাঝের কানেকশন, ঠিক আছে? তো তুমি একটু খেয়াল করো এখানে পেজগুলো পরস্পরের সাথে কিভাবে কানেক্টেড। খেয়াল করলে বুঝবা যে প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড, তাই না? যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়। তাহলে এটা কার বৈশিষ্ট্য, কোন স্ট্রাকচারের প্রপার্টি? উত্তর হচ্ছে আমাদের ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক স্ট্রাকচারের প্রপার্টি হচ্ছে এই যে এইটা, যে সব পেজ সবার সাথে কানেক্টেড থাকবে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। তাহলে আমি একটু দেখি কারা কারেক্ট অ্যান্সার দিয়েছো। সাকিব হচ্ছে সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপরে সুমিয়া, নয়ন, স্নিগ্ধ, রাজদীপ, মাহি, রেদোয়ান, নাবিল, অঙ্কুশ, ফাতিমা এবং আরো অনেকে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফারিহা জিজ্ঞেস করছে উদ্ভাস কি ওয়েব লিঙ্কড? ডিরেক্ট না, উদ্ভাস ওয়েব লিঙ্ক না, অ্যাজ ফার অ্যাজ আই নো। মেবি হাইব্রিড, ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইব্রিড স্ট্রাকচার ইউজ করা হয়। আচ্ছা, ম্যাক অ্যাড্রেসের এক্সাম্পল কি? ম্যাক অ্যাড্রেস হচ্ছে মেইনলি তোমার এই যে 6টা পাশাপাশি হেক্সাডেসিমাল ক্যারেক্টার লেখা হয় এইভাবে।
3 4 5 6। তো ধরো এরকম ভাবে আমি লিখলাম, খেয়াল করো, ধরো এরকম লিখলাম 1F 2B, তারপর ধরো 109143 3D। এই যে দেখো আমি টোটাল কয়টা লিখছি বলো তো, এই যে 12টা হেক্সাডেসিমাল আমি হচ্ছে ডিজিট এখানে পাশাপাশি লিখছি, তাই না? তো এইটা হচ্ছে একটা ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস হচ্ছে মেইনলি এভাবে লেখা হয়। উদ্ভাস মেবি হাইব্রিড, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইব্রিড স্ট্রাকচারই ফলো করা হয়, ঠিক আছে, সবকিছুরই মিক্সচার থাকে। ওকে, হ্যাঁ ম্যাক অ্যাড্রেস তুমি পাবা, তোমার সিস্টেম ইনফরমেশন থেকে ম্যাক অ্যাড্রেস দেখা যায়। ওকে, তাহলে আমরা লাস্টে এসে এই জিনিসটা একটু সংক্ষেপে দেখি। সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট পাবলিশিং এর যে স্টেপগুলো, ঠিক আছে, একটা ওয়েবসাইট পাবলিশ করতে হলে আমাদের কি কি স্টেপ ফলো করতে হয় এগুলো একটু দেখি। ফার্স্ট কাজ হচ্ছে যে ভাই ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে। ওয়েবসাইট ডিজাইন করতে হবে, অর্থাৎ এই ডিজাইনের মধ্যে দুইটা জিনিস চলে আসে, একটা হচ্ছে যে তোমার ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। এই দুইটা তোমাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে, অর্থাৎ সার্ভার ক্লায়েন্ট পার্টটা হ্যান্ডেল করতে হবে। এরপর তোমাকে ওয়েবসাইটের জন্য একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, অর্থাৎ একটা ইউনিক ডোমেইন নেম তোমার খুঁজে বের করতে হবে এবং সেই ডোমেইন নেমটা তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এটার জন্য টাকা লাগে, ঠিক আছে, ডোমেইন নেম কিনতে হয়। সো ইউনিক একটা ডোমেইন নেম তোমার ওয়েবসাইটের এগেনস্টে রেজিস্টার করতে হবে। সেটা হচ্ছে আমাদের 2 নম্বর স্টেপ। এরপর 3 নম্বর স্টেপ হচ্ছে যে যে সার্ভারে তুমি ওয়েবসাইটটা রাখবা সেই সার্ভারে হচ্ছে তোমার সাইটটা আপলোড করতে হবে, ঠিক আছে, ওয়েবসাইটটা আপলোড করে রাখতে হবে যেই সার্ভারে তুমি সেটা রাখবা। এরপর হচ্ছে তোমার ওয়েবসাইটটাকে কি করতে হবে, হোস্ট করতে হবে, ইন্টারনেটের সাথে কানেক্টেড করতে হবে, ইন্টারনেটে লঞ্চ করতে হবে। আদারওয়াইজ তুমি একটা সার্ভারে রাখছো, সার্ভার মানে কি, কম্পিউটারে রাখছো, কিন্তু সেটা তো সবাই ইউজ করতে পারবে না। ইউজ করতে হলে ওটাকে ইন্টারনেটে আনতে হবে। তো এই যে ইন্টারনেটে আনার যে প্রসেসটা, এটাকে আমরা বলতেছি হোস্টিং। তোমাকে ওয়েবসাইটটা হোস্ট করতে হবে, ঠিক আছে। তো হোস্টিং এর পর তোমাকে সাইটটিকে যদি প্রচারমুখী করতে হয় বা পপুলার করতে হয়, তাহলে সার্চ ইঞ্জিনের তালিকাভুক্ত করতে হবে, এটা একটা প্রসেস। আদারওয়াইজ দেখা যাবে যে তুমি যদি ওই ওই সাইটটা হচ্ছে ওয়েব ব্রাউজারে খুঁজো, ওই সাইটটা দেখা যাবে আসবেই না, ঠিক আছে। সো ওই সার্চ ইঞ্জিনের সাথে লিস্টের মধ্যে এটাকে অ্যাড করতে হবে, আদারওয়াইজ ওই ওয়েব ব্রাউজার দিয়ে হচ্ছে ওই সাইট খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই 5টা স্টেপ আমরা যদি ফলো করি তাহলে কোনো একটা ওয়েবসাইট পাবলিশ করা যাবে, ঠিক আছে। আমি একটু আরেকবার রিক্যাপ করি। ফার্স্ট স্টেপটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করতে হবে, এই যে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুটো জিনিস আমাকে ডিল করতে হবে ডিজাইন করার সময়। এরপর হচ্ছে আমাদের একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, ওয়েবসাইটের একটা ইউনিক নেম, ঠিক আছে, যেমন উদ্ভাস.com এর জন্য যে উদ্ভাস.com, এটা একটা ইউনিক নেম, এটা হচ্ছে উদ্ভাস হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করছে, ঠিক আছে। এরপর হচ্ছে যেই সার্ভারে আমরা আমাদের ওয়েবসাইটটা রাখবো সেই সার্ভারে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আপলোড করতে হবে। তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে কোথায় লঞ্চ করতে হবে, ইন্টারনেটে লঞ্চ করতে হবে, এবং ফাইনালি সার্চ ইঞ্জিনের সাথে সেটাকে কানেক্টেড করতে হবে। আদারওয়াইজ সার্চ ইঞ্জিনে আমরা ওই ওয়েবসাইটটা সার্চ করলে ওটা তোমার রেকমেন্ডেশন আসবে না। সো এই হচ্ছে আমাদের 5টা স্টেপ। এই 5টা স্টেপ আমরা যদি করতে পারি সাকসেসফুলি, তাহলে আমাদের ওয়েবসাইট পাবলিশ হয়ে যাবে এবং ইন্টারনেট থেকে সেই ওয়েবসাইট অ্যাক্সেস করা যাবে, ঠিক আছে। আচ্ছা, নাবিল জিজ্ঞেস করছে সাবডোমেইন। সাবডোমেইন হচ্ছে যে www, এটাকে আমরা বলি সাবডোমেইন। এই যে এই পার্টটা হচ্ছে সাবডোমেইন। ওকে, হ্যাঁ, ক্লাস শেষ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো, আদারওয়াইজ আমরা ক্লাস শেষ করে দিব। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা যে ট্যাগের আলোচনাগুলো করব এবং এইচটিএমএল কোড নিয়ে সামনের দিন ইনশাল্লাহ কথাবার্তা বলবো। আচ্ছা, চ্যাট জিপিটির ইম্প্যাক্ট জিজ্ঞেস করছো। চ্যাট জিপিটির ইম্প্যাক্ট এখন হিউজ, মানে মোটামুটি সবাই চ্যাট জিপিটির হেল্প নেয়। রায়ান জিজ্ঞেস করতেছো যে সার্ভার কি। সার্ভার হচ্ছে একটা কম্পিউটার, যে কম্পিউটারে হচ্ছে তোমার ওয়েবসাইটের ডেটা রাখা থাকে। যেমন ধরো তুমি একটা গেম বানাইছো, ওই গেমের যে ফাইলগুলো ওগুলো কোথায় আছে, তোমার কম্পিউটারে আছে। তো তোমার কম্পিউটারকে চিন্তা করতে পারো যে ওই গেমের জন্য আমার কম্পিউটারটা হচ্ছে সার্ভার, ঠিক আছে। তানজিম বলছো হাইব্রিড। হাইব্রিডে হচ্ছে অনেক ধরনের স্ট্রাকচার একসাথে থাকবে। সন্দীপ বলছো আইপি অ্যাড্রেস কি ইউনিক। এক্স্যাক্টলি, আইপি অ্যাড্রেস ইউনিক।
ভিন্ন ভিন্ন, সবার জন্য ভিন্ন ভিন্ন। হ্যাঁ, সুরাহা যেটা বলছো সাবডোমেন এটাই। ইউআরএল এর ফুল মিনিং ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। ফারিহা বলছো চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি হচ্ছে তোমার এই যে গুগলের মতোই, কিন্তু ও স্মার্ট, কারণ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, তো তোমার সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারে। নিমো জিজ্ঞেস করছে টিসিপি কি? টিসিপিও একটা প্রোটোকল, এই যে এইচটিটিপি এর মতো টিসিপিও হচ্ছে একটা প্রোটোকল। প্রণয় বলছো যে সিএসসি এর জন্য কি চ্যাপ্টার 4-5 ইম্পর্টেন্ট কিনা? হ্যাঁ ইম্পর্টেন্ট, তবে এগুলো এখনই যে সব বোঝা লাগবে এরকম না বিষয়টা। হ্যাঁ রাজদীপ যেটা বলছো কারেক্ট। রাফি বলছো কম্পিউটার বা ল্যাপটপ কি ওয়াটারপ্রুফ হয়? ইউজুয়ালি হয় না। আইপি এর ফুল নেম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। হ্যাঁ নোভা যেটা বলছো ওয়েবসাইট ডিজাইন করা অ্যাকচুয়ালি হার্ড। আমি সত্যি কথা যদি বলি, ওয়েবসাইট ডিজাইন করা একটা টাইম কনজিউমিং এবং একটা তোমার কি বলবো কম্বাইন্ড টিম ওয়ার্ক, ঠিক আছে, একটা টিম ওয়ার্ক। এটা একা একা করাটা খুবই ডিফিকাল্ট, এটা টিম ওয়ার্ক। রাগিব বলছে এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ইনশাল্লাহ নেক্সট দিন হচ্ছে আমরা এইচটিএমএল দেখবো। ওকে ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।